সকাল 6:40 ঘুম ভেঙেও যেন ভাঙছে না। চোখ পিটপিট করে তাকালো আদিবা। সারা শরীরে কেমন অস্বস্তিকর ব্যথা, গলার দিকটা একটু বেশি ব্যথা করছে। আদিবা বেশ চেষ্টা করে উঠে বসলো, সাথে সাথে ভিমরি খাওয়ার অবস্থা। তার পাশে আয়েশ করে ঘুমিয়ে আছে আদিত্য। আদিত্য আদিবার জীবনে একমাত্র শনি, যে কিনা ছোটবেলা থেকে আদিবার ঘাড়ে চড়ে আছে। আদিবা চারপাশটা ভালো করে দেখে নিল। না, সে নিজের রুমে নয়, আদিত্যর রুমে আছে। ধীরে ধীরে রাতের সব ঘটনা মনে পড়তে লাগলো। রাতে আদিবা নিজের রুমেই ঘুমিয়েছিল, কিন্তু আদিত্য তাকে জোর করে এই রুমে নিয়ে এসেছে। তারপর যা যা করছে সেই সব ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আদিবার নেই। আদিবা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে গিয়েছিল। আদিবা তাড়াতাড়ি উঠে নিজের ঘরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে সফল হতে পারল না। আদিত্য দরজা লক করে রেখেছে। কিভাবে লক করছে সেটা আদিবার জানা নেই, শুধু এইটুকু জানে যে দরজাটা খোলার ক্ষমতা তার নেই। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে ফিরে আসলো। এখন কি করবে মাথায় ঢুকছে না। সবাই জেগে যাওয়ার আগে এখান থেকে যাওয়া উচিত। সবাই যদি জানে সে আদির সাথে রাত কাটিয়েছে, মান সম্মান থাকবে না। আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে গিয়ে ডাকলো। শুনতে পাচ্ছেন ভাইয়া? শুনতে পাচ্ছেন? আদি চোখ বন্ধ রেখে আর মোড়া ভেঙে জবাব দিল, কি হয়েছে? সাত সকালে এভাবে চেঁচামেচি করছিস কেন? দরজাটা খুলে দিন। আদি এবার চোখ খুলল। দরজা খুলে দিব মানে? রুমে যাব না? এটা কি বন জঙ্গল? আমি আমার রুমে যাব সেটাই বলেছি। যদি সবাই জেগে যায় মুখ দেখাবো কি করে? কেন, মুখে আবার কি হয়েছে যে মুখ দেখাতে পারবি না? আপনার কি একটুও লজ্জা নেই? এত অভিনয় কি করে করেন? এত কিছুর পরেও কথা বলছেন। লজ্জা পাওয়ার মতো কিছু করেছি বলে তো মনে পড়ছে না। কি করতে বাকি রেখেছেন? যতটা করার কথা ছিল ততটা করিনি। ঠোঁট থেকে কোমর পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম, এর বাইরে যাইনি। আপনি কতটা নিচে নেমে গেছেন ভাবতে পারছেন? যেই মেয়ে ক্লাস 9-এ থাকতে প্রেম করতে পারে সে এখন আমাকে উপর নিচ শিখাচ্ছে। আপনি ভুল কিছু বললাম? তুই এসবে অভ্যস্ত না। চুপ করুন। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে লাগছে। উচিত কথা সবারই গায়ে লাগে। আর একটাও বাজে কথা বলবেন না। দরজা খুলুন, আমি যাব। নিজেকে আয়নায় দেখেছিস? মানে? গলায় লাভ বাইট চকচক করছে জামা, আর চুলেরও নাজেহাল অবস্থা। আপনি আমার ভাই, ভাবতেও ঘৃণা হচ্ছে। কি করে পারলেন? পারলাম আর কই, কান্নার জন্য তো পুরো কোর্স কমপ্লিট হলো না। যাই হোক, ঘৃণাই যখন করবি তাহলে এইটুকু আর বাকি থাকবে কেন? বাকিটুকু করে ফেলি। আপনি চুপ করবেন? আচ্ছা করলাম, কিন্তু প্যান প্যান করবি না, ঘুমাবো। দরজাটা খুলে দিয়ে ঘুমান। আদি উত্তর দিল না, উল্টো ঘুরে শুয়ে পড়ল। এসবের মানে কি? কোন ধরনের হেয়ালি এটা? আর একটা কথা বলবি তো থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দিব। মান সম্মান শুধু আমার যাবে না, আপনারও যাবে। গেলে যাবে, আমার সম্মান নিয়ে তোকে ভাবতে হবে না। সবাইকে বলে দিব আপনি জোর করে আমার সাথে। তোর সাথে কি কি করেছি বল? চুপ কেন, বল কি করেছি? কিছুই করিনি। আমার সাথে বাড়াবাড়ি করবি তো কাল যা যা ছাড় দিয়েছি আজ দিব না। আপনি এত ক্যারেক্টারলেস হবেন ভাবতেও পারিনি। যা যা ভাবার ভাব, কিন্তু এখন ঘুমাতে দে। আমার ঘুম ভাঙবি তো তোর কপালে দুঃখ আছে। দরজাটা খুলুন। তুই ভালো কথার মেয়ে না, দাঁড়া মাকে ডাকছি। বলে আদি মা বলে গলা ছাড়ল। আদিবা কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি গিয়ে আদি মুখ চেপে ধরল। পাগল হয়ে গেছেন? আপনি এমন ছেলে মানুষই কেন করছেন? কারণ ছেলে মানুষের বয়সটা তোর সাথে কাটাতে পারিনি। বলে আদিবাকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। আদিবা নিজেকে ছাড়াতে ছটফট করতে লাগলো। আদিবা অনেক বাড়াবাড়ি করেছিস, আর না, ঘুমাতে দে। আদির সাথে শক্তিতে পেরে উঠল না আদিবা, তাই বাধ্য হয়ে আদির সাথে শুয়ে রইল।
প্রায় ঘন্টাখানিক পর আদিবার খোঁজা শুরু হলো, কারণ সকালের নাস্তা সেই বানায়। তাই সে না থাকায় নাস্তার ব্যবস্থা এখনো হয়নি। তার উপর বাসা ভর্তি লোকজন, নানান রকমের কাজ। আদিত্যর মা আদিবাকে গলা ছেড়ে ডাকছেন। আদিবা শুনতে পাচ্ছে, কিন্তু উত্তর দেওয়ার উপায় নেই। কেটে গেল আরো কিছুক্ষণ। আজ আদিবার কপালে দুঃখ আছে, সেটা সে জানে। প্রায় 9টার কাছাকাছি আদির ঘুম ভাঙলো। শুধু শুধু ভাঙেনি, আদির মা দরজায় কড়া নাড়া ভাঙছে। আদি বেশ ধীরে সুস্থে উঠে বসলো, যেন কোনো কিছু ঘটেনি। কিন্তু এদিকে ভয়ে আদিবার হাত পা কাঁপছে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। দরজা খোলার সাথে সাথে তার দিকে ভয়ানক ঘূর্ণিঝড় বয়ে আসবে, সন্দেহ নেই। আদিবার দিকে তাকালো। আদিবার ভীতু হরিণীর মতো আদির দিকে তাকিয়ে আছে। এমন মুখ করে থাকার কি আছে? দেখে মনে হচ্ছে শোক দিবস পালন করছিস। বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দে। আমি দেখছি মা কেন ডাকছে। আদির কথাটা আদিবার পছন্দ হয়েছে। হ্যাঁ, ওয়াশরুমে একমাত্র জায়গা যেখানে সে লুকাতে পারে। তাই আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল। আদি গিয়ে দরজা খুলল। আদির মা আর জুই দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়ের হাতে চায়ের ট্রে। চাটা এগিয়ে দিয়ে রুবিনা বেগম বললেন, সরি বাবা, চা দিতে দেরি হয়ে গেল। আরো আগেই দিতাম, কিন্তু আমি সকালে চা খাই না মা, কফি খাবো। ও, আমি এক্ষুনি করে আনছি। তোমার করতে হবে না মা, আদিবা হাতের কাজটা শেষ করে বানিয়ে দিবে। আদিবা দিবে? হ্যাঁ, ওয়াশরুমে আমার কাপড় ধুচ্ছে, কাল ধোয়ার কথা ছিল কিন্তু ধোয়নি, তাই সকালে ধুচ্ছে। কাপড় ধুয়ে কফি বানাবে। ও মা, তাই? ও এখানে আর আমরা ওকে খুঁজে হয়রান হয়ে যাচ্ছিলাম। কেন, খোঁজাখুঁজির কি আছে? ও তো ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে। না মানে সকালে নাস্তাও বানাই নাই তাই। ও কিন্তু ও তো ব্যস্ত। আজ অন্য কাউকে বলো নাস্তা বানাতে। রুবিনা বেগম আর কিছু না বলে বেরিয়ে গেলেন, সাথে জুইও। কিছু দূর গিয়ে জুই বলতে শুরু করলো, কাকিমণি, কি বলো তো, আমার কি মনে হয় আদি ভাইয়া এখনো আদি বাবুকে ভালোবাসে আর ওকে বিয়ে করবে। অসম্ভব, এই কিছুতেই হতে পারে না। কিন্তু ওর হাব ভাব তো এমনটাই মনে হয়। আদি অন্য যাকেই পছন্দ করুক আমরা মেনে নিব, কিন্তু আদিবাকে কিছুতেই না। কেন? আদি বাবুকে কেন না? আদিবার জন্য আমরা অনেক বছর আদিত্যকে কাছে পাইনি। আমি চাই না আবার এমন কিছু ঘটুক। যে করেই হোক আদিবাকে আদিত্যের জীবন থেকে বিদায় করতে হবে। আমি আজকে এর একটা বিহিত করব। এদিকে রুবিনা বেগম চলে যাওয়ার পর আদিত্য বলল, ম্যাডাম বাইরে আসতে পারেন, মা চলে গেছে। আদিবা বাইরে আসলো। তারপর ফ্যাল ফ্যাল করে তাকালো আদির দিকে। আগেই তো বলেছিলাম ভয় পাওয়ার কিছু নেই। যেটা সামলাতে পারবো না সেই কাজ আমি করি না। এখন নিচে যা, আমার জন্য কফি নিয়ে আয়। আদিবা কথা বাড়ালো না, চলে যেতে চাইলো। এই দ্বারা চুল ঠিক করে গলা ঢেকে তারপর যা। আর রাতের ব্যাপারে কাউকে কিছু বলবি না। আদিবা মাথা নাড়লো, তারপর ওড়না দিয়ে ভালো করে গলা ঢেকে চুল ঠিক করে নিচে গেল। আদিবা নিচে যাওয়ার কিছুক্ষণ পরে আদি নিচে নেমে আসলো, এসে টেবিলে বসলো। বাকিরাও আছে। আদিবা রান্নাঘরে কফি বানাচ্ছে। কাজের মহিলা আর রুবিনা বেগম নাস্তা। রান্নাঘর আর খাবারের টেবিলের কাছাকাছি হওয়ায় সব কথাই শোনা যায়। আদিকে দেখে আদিত্যর বাবা বললেন, আদি, তুমি এতদিন পরে দেশে এসেছো, তাই আমি চাইছি একটা গেট টুগেদার পার্টি আয়োজন করতে সবার সাথে, তোমাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কিসের? যা ভালো বুঝো করো, কিন্তু এই দেশে থাকার আবদার করো না। আমি এখানে বেশি দিন থাকবো না, আবার ফিরে যাব। সে না হয় পরে দেখা যাবে। আপাতত আজ সন্ধ্যাবেলায় বাসায় থেকো, আর চাইলে তোমার পুরনো বন্ধুদের দাওয়াত দিতে পারো। আইডিয়াটা খারাপ দাওনি, আমার সবার সাথে দেখা করা উচিত। আচ্ছা তাহলে পার্টির আয়োজন করা যাক। আমি সব আয়োজন করেই রেখেছি, ক্যাটারিং এবং সব লোকদের মধ্যে। চলে আসবে তুমি। তুমি তোমার বন্ধুদের দাওয়াত করে দাও। আদি হ্যাঁ সূচক মাথা নেড়ে খেতে শুরু করলো। খাওয়া শেষে ড্রয়িং রুমে গিয়ে বসলেন।
তারপরে সব পুরনো বন্ধুদের ফোন করে দাওয়াত দিতে শুরু করলো। আর আদির বাবা আত্মীয়দের দাওয়াত দিচ্ছেন। এরই মধ্যে আদিবা কফি নিয়ে এসে আদিত্যর সামনে রাখলো। হঠাৎ করে আদিবাকে দেখে থেমে গেল। ভূত দেখার মতো চমকে উঠে তাকালো আদিবার দিকে। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা এইমাত্র সে করে বসেছে। কি 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 কি- কি হয়েছে? এভাবে তাকিয়েছেন কেন? কোনো ভুল করেছি? বিরাট বড় ভুল। বলেই আদি উঠে গিয়ে বাবার সামনে দাঁড়ালো। বাবা, পার্টি বাসায় না করে অন্য কোথাও করা যায় না? কিন্তু সবাইকে তো বাসায় কল করে দিয়েছি। আইসি। উফ, আমি কি করে ভুলে গেলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছেই। আচ্ছা হোক, আমি সামলে নিতে পারবো। বিকেলের দিকে আদি বাসায় ফিরল। যেহেতু আদি সারাদিন বাসায় ছিল না, তাই আদিবার দিনটা ভালোই কেটেছে। আদিবা সারাদিনে আদির ঘর গোছানো থেকে শুরু করে কাপড় গোছানো সব কাজ করে রেখেছে। প্রয়োজনীয় সব জিনিস লাগেজ থেকে বের করে আদির হাতের কাছে সাজিয়ে রেখেছে, যেন বাসায় ফিরে আদিবাকে ডাকাডাকি না করে। কিন্তু কে শুনে কার কথা? আদি বাসায় ঢুকে ঘরে যাওয়ার আগে আদিবাকে ডাকতে শুরু করলো। আদিবা, এই আদিবা। আদিবা শুনলো ঠিকই, কিন্তু উত্তর দিল না। আদি আবারও গলা ছাড়লো। আদিবার বাচ্চা, কোথায় তুই? ডাকছি, কথা কানে যায় না? আদিবা রান্নাঘরে ছিল। আদি তাকে বেশ বিরক্তি নিয়ে আদির কাছে এগিয়ে গেল। কি হয়েছে? কি গরুর মতো চেঁচাচ্ছেন কেন? কি বললি তুই? বাসায় আসতে না আসতেই শুরু হয়ে গেল। সাহস বেড়ে গেছে মনে হচ্ছে। ভদ্রভাবে কথা বলুন। বাসায় অনেক লোকজন, সবাই কিভাবে তাকাচ্ছে দেখছেন? তুই এত পটর পটর করার সাহস পাচ্ছিস কোথা থেকে, সেটাই বুঝতে পারছি না। দাঁড়া, আজ তোর হচ্ছে। বলেই আদি আদিবার হাত ধরে টানতে শুরু করলো। কি হচ্ছে কি এসব? মান সম্মানের পুরো 12টা বাজিয়ে ছাড়বেন দেখছি। হাত ছাড়ুন বলছি। আদিবা চেঁচিয়ে বলল। আদির কান পর্যন্ত আদিবার কথা পৌঁছালো না। সে আদিবাকে টানতে টানতে নিজের ঘরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বসে থাকা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সবার মাঝে জুই, অরিন, সাদিয়াও আছে। ওদের দেখে জুই বলে উঠল, বড় চাচা শুধু শুধু এত কিছুর আয়োজন করলো, এতগুলো মেয়েকে দাওয়াত করে নিয়ে আসলো, এতে কি কোনো কাজ হবে? বাজি ধরে বলতে পারি বিয়ে তো দূর, ভাইয়া আদিবাবু ছাড়া কারো দিকে ফিরেও তাকাবে না। অরিনাপু, তোমার কি মনে হয়? ঠিকই বলেছিস, আমিও মাকে বারবার নিষেধ করেছি এইভাবে মেয়েদের পরিবার সহ ডেকে এনে না। আগে ভাইয়ার সাথে কথা বলো। ভাইয়া কাউকে পছন্দ করবে না, উল্টো রেগে যাবে। কিন্তু কে শোনে কার কথা? মায়ের ধারণা এখান থেকে কাউকে না কাউকে ভাইয়ের ভালো লাগবেই। কিন্তু আমার মনে হয় ভাইয়া আদিবাবুকে ভালোবাসে। দেখো না, 1 মিনিটও আপুকে ছাড়া থাকতে পারে না। ভাইয়া সব দিকে বদলে গেলেও এই একটা বিষয় একটুও বদলায়নি। ছোটবেলায় যেমন আদিবার জন্য বেপরোয়া ছিল, এখনো তেমনি আছে। এদিকে রুমে এসে আদি আদিবাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আদিবার ধৈর্যের সীমা পেরোলো। রাগী কণ্ঠে বলে উঠল, আপনার সমস্যাটা কি একটু বলবেন? সমস্যা আমার নয় তোর, তাও একটা না অনেক। কয়টা শুনবি? আমার কি সমস্যা? হ্যাঁ, এসেছেন থেকে জ্বালাচ্ছেন। আপনার এমন আচরণ আর নিতে পারছি না। ভুলে যাবেন না, আমি আর ছোট নেই। ও তাই নাকি? হ্যাঁ তাই, নিজেকে সংযত করুন। কারণে অকারণে এভাবে ডাকবেন না। আমরা আর ছোট নেই যে ছেলে মানুষই করব। আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার থেকে দূরত্ব বজায় রাখুন। তুই আমাকে সাবধান করছিস, নিজের অবস্থানটা হয়তো ভুলে গেছিস, তাই না? সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি তুই বিনা খরচে আমাদের বাসায় থাকিস। সহজ ভাষায় যেটাকে বলে আশ্রিতা। আর একজন আশ্রিতার দায়িত্ব তার মালিককে খুশি রাখা। আদির কথাটা হয়তো আদিবার খারাপ লেগেছে, তাই গলা নিচু করে বলল, কি কি করতে হবে বলুন, করে দিচ্ছি। যা যা করতে হবে সব একেবারে বলুন, আমি সব একসাথে করে দিব। তবুও একটু পর পর ডাকবেন না। এখন তোর কথায় আমাকে চলতে হবে? আপনি এত তেড়া কেন? একটা মানুষ এত তেড়া কি করে হতে পারে ভেবে পাচ্ছি না। মুখ সামলে কথা বল। বলে হাতে থাকা প্যাকেটটা ছুঁড়ে দিল আদিবার দিকে। কি এটা? শাড়ি, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুই চেঞ্জ করে শাড়িটা পরে নে।
আমি হঠাৎ শাড়ি পরতে যাব কেন? গতকাল কেন পড়েছিলি? আমার ইচ্ছে হয়েছিল তাই পরেছিলাম। আজ পরবো কেন? তোর স্মৃতিশক্তি খুবই খারাপ আদিবা। তুই হয়তো ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আমার কথার অবাধ্য হলে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা হয়তো ভুলে গেছিস। তাই ছোটবেলার ইতিহাস মনে করিয়ে দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। বলে এগিয়ে আসলো আদি। আদিবার খুব কাছে এসে বসলো। তারপর হুট করে গলা থেকে অন্যটা নিয়ে নিল। আদিবার তাড়াতাড়ি সরে বসলো। কি 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 করতে চাইছেন? সাবধান, কাছে আসবেন না। কেন? কাছে আসলে কি করবি? ভুলে যাবেন না আজ বাসায় অনেক লোকজন। খারাপ কিছু করতে চাইলে আমি চেঁচাতে বাধ্য হব। আদিবার কথায় আদি ভয় পাওয়া তো দূরের কথা, এমন একটা ভাব নিল যেন আদিবার কথা সে শুনতেই পায়নি। হাত বাড়িয়ে হ্যাচকা টানে আদিবাকে আবারও নিজের কাছে নিয়ে আসলো। আদিবা অসহায় কণ্ঠে বলল, ভাইয়া। এত আস্তে কেন? চেঁচা, যত খুশি চেঁচা। সম্মান গেলে বাবার যাবে, আমার তাতে কি? সবাই বলবে আহমেদ সাহেবের ছেলেটা অমানুষ হয়েছে। কথা বলতে বলতে আদি অন্যা দিয়ে আদিবার হাত দুটো শক্ত করে বেঁধে নিল। ভয়ে আদিবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। আদি যেই জামায় হাত দিতে যাবে আদিবা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি শাড়ি পরবো। শাড়ি তো তোকে পরতেই হবে। তুই চাইলেও পরাবো, না চাইলেও পরাবো। এই শাস্তি শাড়ির জন্য না, আমার সাথে তর্ক করার জন্য। আচ্ছা, ভয় পাচ্ছিস যখন, তাহলে শাস্তির ধরনটা বদলে দেই। বলেই আদিত্য আদিবাকে কোলে তুলে নিল। আদিবা অবাক চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদি তাকে কোলে নিয়ে বাথরুমে গেল, তারপর নিচে বসিয়ে দিল। হাতের বাঁধনটা খুলে অন্যটা মুখে বেঁধে দিয়ে বলল, ভাবিস না তুই চেঁচাবির জন্য মুখ বেঁধেছি। এখন আমাকে অনুরোধ করবি তাই বেঁধে নিলাম। যত যাই হোক তোর অনুরোধ আবার ফেলতে পারি না। যাই হোক, দরজায় ধাক্কা ধাক্কি কিংবা খোলার চেষ্টা করবি তো তার ফলাফল এর চেয়েও ভয়ানক হবে। বলে উঠে দাঁড়ালো আদি। আদিবার বুঝতে বাকি রইল না আদিত্য কি করতে চলেছে। ছোটবেলায় কিছু হলে আদি এভাবে তাকে বাথরুমে আটকে রাখতো। যতক্ষণ না তার রাগ কমতো, অন্ধকারে বসে থাকতে হতো আদিবাকে। আদিবা ছোটবেলা থেকে অন্ধকার ভয় পায়। সে ভয় আজও কাটিয়ে উঠতে পারেনি। তাই আদি উঠে দাঁড়াতেই আদিবা তাড়াতাড়ি আদির হাত আঁকড়ে ধরল। আদি আঁকড়ে থাকা হাতটার দিকে একবার তাকিয়ে দেখলো, তারপর আদিবার চোখে দিকে তাকালো। চোখ দুটো ছলছল করছে। ভয় পেয়েছিস? আদিবা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। একটু আগেই না বলছিলি বড় হয়ে গেছিস? আদিবা চোখ নামিয়ে আদির হাত ছেড়ে দিয়ে নিজের কান ধরার চেষ্টা করে বোঝাতে চাইল সে ক্ষমা চাইছে। কিন্তু হাত কান পর্যন্ত যাওয়ার আগেই আদি একটানে আদিবাকে বুকে জড়িয়ে নিল। এখন অন্ধকারকে এত ভয় পাস? আদিবা জবাব দিল না, শুধু মাথা তুলে তাকালো। আদি কপালে চুমু এঁকে দিয়ে বলল, চোখ মুখে পানি দে। এত ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি, আমি আছি তো। আদি বাইরে চলে গেল। আদিবার বোঝার চেষ্টা করতে লাগলো আদিত্য কেন এমন করছে। সে কি বুঝতে পারছে না আদিবারা ছোট নেই? চাইলেও একটা যুবতী মেয়েকে বুকে টেনে নেওয়া যায় না, কপালে চুমু আঁকা। যাই হোক, এখন দেরি করলে আদি তাকে বাথরুমে আটকে রাখবে বুঝতে পারলো। তাই বাধ্য হয়ে চোখে মুখে পানি দিয়ে এসে শাড়িটা হাতে নিল। লাল টুকটুকে শাড়ি, সোনালি আঁচল দেখে বেশ অবাক হলো আদিবা। আদির দিকে তাকাতেই আদি বলল, কোন সমস্যা? না মানে এই শাড়িটা আমার জন্য। তো অন্যজনের হলে তোকে দিতাম নাকি? নতুন বউয়ের শাড়ির মতো লাগছে। আমি কখনো এত লাল শাড়ি পরিনি। আমার রুচি খারাপ তাই বলতে চাইছিস? আমি এমন বলিনি। বলেই আদিবা তাড়াতাড়ি শাড়িটা পরতে শুরু করলো। যদিও সে মাঝে মাঝে শাড়ি পরে, কিন্তু একা একা শাড়ি পরা অনেকটাই ঝামেলা। কুচি ঠিক করতে সমস্যা হচ্ছে। আদিবা অসুবিধা হচ্ছে দেখে আদি এগিয়ে আসলো। কোনো কথা না বলে সোজা আদিবার পায়ের কাছে বসে কুচি ঠিক করতে শুরু করে দিল। আদিবা অবাক হলো।
কি করছেন আপনি? আমার গুরুজন, উঠুন প্লিজ, পায়ে হাত দিবেন না। আমি চাই না সবার সামনে শাড়ি খুলে যাক, তাই হেল্প করছি, এর বেশি কিছু না, তাই পাকামি করিস না। বলে আদি শাড়ির কুচিতে মনোযোগ দিল। আদিত্য শাড়ি ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। আদিবা নিচু গলায় বলল, আমি এখন যাই। যা। আদিবা এক ছুটে বেরিয়ে গেল, কিন্তু নিচে যেতে আদিত্যর মা তাকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। তোকে আমি বলেছিলাম আদিবা, আমি ভাইয়াকে নিষেধ করেছিলাম কাকিমণি। তুমি যা যা বলেছিলে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া শোনার আগেও রেগে গেল। শুধু বলেছিলাম আমার থেকে দূরে থাকতে, তাতেই রেগে আমাকে। তোকে কি করেছে? হ্যাঁ, মেরে ফেলেছে? কই, আমি তো দেখতে পারছি না কিছু করেছে। দিব্যি তো আছিস। শোন আদিবা, একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই আদিকে যতই নিজের কাছে টানার চেষ্টা কর না কেন, আমরা তোকে কিছুতেই মেনে নিব না। এত বছর ধরে তোকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি, তার প্রতিদান এভাবে দিস না। আমাদের একমাত্র ছেলেকে তুই কেড়ে নিস না। আজ পার্টিতে আদ্রি বউ বাছাই করব, তুই আজ অত্যন্ত ওর সাথে লেপ্টে থাকিস না। বলে আদিবাকে এক প্রকার ধাক্কা দিয়ে রুবিনা বেগম বেরিয়ে গেলেন। আদিবা নিজের কাছে নিজেকে অসহায় মনে হলো। কি করবে এখন সে? ভাইয়ার কাছ থেকে দূরে থাকতে চাইলে ভাইয়া তাকে শাস্তি দেয়, আর ভাইয়ার কথা শুনলে তার পরিবার। আদিবা মন খারাপ করে বেরিয়ে আসলো। তারপর নিজ মনে কাজ করতে লাগলো। সবার সব কাজ হাতে হাতে করে দিচ্ছে। দেখতে দেখতে পাখির সময় শুরু হয়ে গেল। আদি একেবারে রেডি হয়ে নিচে আসলো। বাগানের দিকে পার্টির আয়োজন করা হয়েছে, তবে ঘরেও অনেক আত্মীয় আছে। আদির মা এগিয়ে এসে আদির হাত ধরলেন। মাশাআল্লাহ, আমার ছেলে কত বড় হয়ে গেছে। কালো শুটে তোকে খুব সুন্দর লাগছে বাবু। মা কি যে বলো না। হয়েছে, লজ্জা পেতে হবে না। চল, তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। মা বলছিলাম কি না, কিছু না। বলেই আদি চারিদিকে চোখ বোলালো। তার চোখ আসলে আদিবাকে খুঁজছে। আদি, ওর নাম নীলা, তোর শিউলি ফুপির মেয়ে। মায়ের কথায় ধ্যান ভাঙলো আদির। ও আচ্ছা, ভালো আছেন আপু? আদির অদ্ভুত সম্বোধনে অবাক হলেন রুবিনা বেগম। ও তোর চেয়ে অনেক ছোট আদি। তাতে কি মা, ছোট বড় সবাইকে সম্মান করা উচিত। এক্সকিউজ মি, আমি একটু আসছি। বলে আদি এগিয়ে গিয়ে অরিনের পাশে বসলো। অরিন, আদিবা। আদির কথা শেষ হওয়ার আগে অরিনের পাশে বসা এক মহিলা বলে উঠল, অরিন, ওই লম্বা চুলের মেয়েটা কে রে? কোনটা খালা? চারদিকে তো অনেক মেয়ে। আরে ওই যে লাল শাড়ি পরা মেয়েটা, কি লক্ষ্মী আর শান্ত, কখন থেকে এক হাতে সব সামলাচ্ছে। মহিলার ইশারা করার দিকে অরিনের সাথে আদিও তাকালো। মহিলা আদিবার কথা জিজ্ঞেস করছে দেখে আদি কিছুটা খটকা লাগলো, কিন্তু কিছু বলল না। অরিন উত্তর দিল, ও, ওটা তো আদিবা, মেজো চাচার মেয়ে। তাই বল, দেখি বোঝাই যাচ্ছে না ভদ্র ঘরের মেয়ে। আসলে তোর তিয়ান ভাইয়ার জন্য মেয়ে খুঁজতেছে কি না। কথাটা শোনা মাত্র আদি তেল বেগুনে জ্বলে উঠল। কোনো কিছু না ভেবে সোজা বলে উঠল, ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে খালা, শুধু শুধু নজর দিও না। আদির আগে ফুসতে ফুসতে সোজা গিয়ে আদিবার সামনে দাঁড়ালো। আদির চোখে মুখে রাগ ফুটে উঠেছে। আদিবার কিছুটা বিভ্রান্ত হয়ে প্রশ্ন করলো, কিছু কি হয়েছে ভাইয়া? তুই চুল খুলে রেখেছিস কেন? মানে এক্ষুনি চুল বেঁধে আয়। আসলে ভাইয়া। আসলে কি? আদিবা এদিক ওদিক তাকিয়ে নিজের গলার দাগ দেখিয়ে বলল, চুল বাঁধলে দাগগুলো দেখা যাবে। তুই এখনই আমার রুমে যাবি, যতক্ষণ না আমি ফিরছি। রুমের বাইরে এক পাও ফেলবি না। কিন্তু কেন? কৈফিয়ত চাচ্ছিস? আদিবা মাথা নিচু করে নিল। উফ, কোন বুদ্ধিতে যে আমি বাসায় পার্টির আয়োজন করলাম। মহিলাগুলোই ছাড় দিচ্ছে না। আমার বন্ধু বান্ধবগুলো তো ওকে দেখলে পাগল হয়ে যাবে। ভাইয়া কিছু বলছেন? তুই এখনো দাঁড়িয়ে আছিস? উপরে যা বলছি। আমি বাইরে যাচ্ছি, কেউ জিজ্ঞাসা করলে বলবি জরুরি কাজ আছে তাই গিয়েছি। আদিবা মাথা নাড়ল। সাবধান, এসে যেন না দেখি তুই ঘোরাঘুরি করছিস। যদি রুমের বাইরে বের হোস, সারা রাত বাথরুমে আটকে রাখবো।
দেখতে দেখতে পুরো বাড়ি মেহমানে ভরে গেল। পার্টি বেশ সরগম হয়ে উঠেছে, কিন্তু যাকে ঘিরে এত আয়োজন তাকে কোথাও দেখা যাচ্ছে না। পার্টির কোথাও আদি নেই। আদি বাইরে যাওয়ার সময় আদিবাকে বলেছিল যেন রুমের বাইরে না যায়, কিন্তু আদিবা সেই হুকুম শোনেনি। সে পুরো দমে নিজের কাজ করেই যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আদি ফিরল। এসে আদিবাকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে খেপে গেল, কিন্তু তেমন রিয়াক্ট করলো না। আদিবার কাছে গিয়ে আদিবার দিকে একটা দুধের বাচ্চা এগিয়ে দিল। আদিবা অবাক হলো, হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে নিল। বাচ্চাটা কে ভাইয়া? আমার বন্ধুর ছেলে। সাবধান, একবারও কোল থেকে নামাবি না। আদিবার কথা বাড়ালো না, বাচ্চাটাকে কোলে নিয়ে টুকটাক কাজ করতে লাগলো। কিন্তু বাচ্চা কোলে থাকার সব কাজ করা সম্ভব হচ্ছে না, তবে ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নিচ্ছে। এদিকে আদির বাবা মা আদিকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত। আদিও সানন্দে সবার সাথে পরিচিত হচ্ছে, কিন্তু তার মনে খটকা লাগছে, কারণ পার্টিতে বেশিরভাগই অল্প বয়সী মেয়ে ঘুরঘুর করছে। কেউ দু সম্পর্কের ফুপির মেয়ে, কেউ খালার মেয়ে। মোট কথা এখানে যেন মেয়েদের হাট বসেছে, আর তারা আদির দিকে রহস্যময় চোখে তাকিয়ে আছে। আদির ব্যাপারটা বোঝার চেষ্টায় অরিনের কাছে গিয়ে প্রশ্ন করলো। কাহিনী কি বলতো? অরিন চমকে পেছনে ঘুরে জবাব দিল, কিসের কাহিনী? এই মেয়েগুলো কারা? মা পরিচয় করিয়ে দেয়নি? দিয়েছে, কিন্তু এদের এখানে আসার কারণ কি? মা বাবা তোমার বিয়ে দিতে চাই, তাই পাত্রী খুঁজছে। তাই বল, আমিও সেটাই ভাবছিলাম। যাই হোক, আদিবা কোথায় রে? একটা বাচ্চা করে নিয়ে ঘরের দিকে গেল দেখলাম। আসলে বহু বছর হয় আদিবা কোনো গেট টুগেদারে যায় না, তাই হয়তো আনইজি লাগছে। যায় না কেন? তা তো জানি না, তবে আদিবা লোকজনের ভিড়ে যেতে পছন্দ করে না। ইনফ্যাক্ট কারো বাসায় ঘুরতেও যায় না। অনেক আত্মীয় তো ওকে চেনেই না। আদিত্য অরিনের সাথে কথা বলছিল, তখনই একদল ছেলে এসে আদিত্যকে ঘিরে ধরলো। আদি চোখ ঘোরাতে আনন্দের দিশেহারা অবস্থা। এটা তার ছোটবেলার বন্ধুদের দল। আদি অরিনকে বিদায় দিয়ে তাদের দিকে এগিয়ে গেল, সবার সাথে কোলাকুলি করলো। সবাই কেমন আছিস? কতদিন পর দেখা হলো বলতো? আমরা তো ভালো আছি। তোর খবর কি আদি? সেই যে হারা গেলি। আর বলিস না, ছোটবেলার পাগলামি বুঝিসই তো। পাগলামি তো বুঝলাম, কিন্তু এখন সব ঠিক আছে তো? কোথায় সেই মহারানী? ও ফয়সাল, থামবি তুই? একটু বদলাসনি। তুইও কিন্তু বদলাসনি। যাই হোক, একবার ডাক না আদিবাকে, কত বছর দেখি না। চুপ শালা, একদম নজর দিবি না বলে দিলাম। বলে হেসে উঠল সবাই। সময় বয়ে যেতে লাগলো। আদির বন্ধুরা আসে, সে পার্টিটা বেশ উপভোগ করছে, কিন্তু এদিকে বাচ্চার যন্ত্রণায় আদিবার নাজেহাল অবস্থা। বাচ্চাটা কিছুক্ষণ আগে থেকে কান্না শুরু করেছে, কিছুতেই থামছে না। আদিবা তাই বাধ্য হয়ে আদির কাছে গেল। ভাইয়া একটু শুনবেন? আদি পেছনে ঘুরে আদিবাকে দেখে সরু চোখে তাকালো। কি ব্যাপার, তোর কোল খালি কেন? বাচ্চাটা কোথায়? বেশ ধমক দিয়ে প্রশ্নটা করলো আদি। সাদিয়ার কোলে দিয়ে এসেছি। কেন সাদিয়ার কোলে দিবি কেন? বলেছিলাম না তোর কোল থেকে একদম নামাবি না? এখনই গিয়ে কোলে নে। 1 মিনিটও দৌড় 1 সেকেন্ডের জন্যও কোল থেকে নামাবি না। বলছি, ওর বাবা মা কি এখনো ফিরে হয়নি? কথাটা বলার সাথে সাথে আদির চোখ গরম করে আদিবার দিক তাকালো। এর কারণটা আদিবা না বুঝলো, এটা বুঝতে পারলো এত বছরে আদির আচরণে কোনো পরিবর্তন ঘটেনি। সে আগের মতন হঠাৎ আদিবার গায়ে হাত তুলতে পিছু পা হবে না। আদিবা অসহায় চোখে আদির দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছিস কেন? আজ সারা রাত বাচ্চাটা তোর কাছে থাকবে, তাতে কোনো আপত্তি আছে তোর? আদিবা উত্তর দিতে পারল না। গুড, এভাবে সবসময় চুপচাপ আমার কথা শুনবি, তাহলে অযথা মার খেতে হবে না। অন্যথায় আদিবা বুঝতে পারলো কথা বাড়িয়ে লাভ নেই, তাই ফিরে এসে বাচ্চাটাকে কোলে নিল। কিন্তু বাচ্চার কান্না কিছুতেই থামছে না। আদিবা হেলে দুলে নানা রকম ভাবে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। এই মেয়ে, বাচ্চাটাকে এভাবে কাঁদাচ্ছ কেন? প্রশ্নটা শুনে আদিবা পিছু ঘুরে দেখলো একজন ভদ্রমহিলা কথাটা বলেছেন।
বাচ্চাটার ক্ষুধা পেয়েছে, বুঝতে পারছো না? আজকালকার মেয়েরা মা যে কেন হয় বুঝি না। পাশ থেকে অন্য একজন বলে উঠল, আর বলবেন না ভাবি, ফিগার খারাপ হয়ে যাবে বলে বাচ্চাটাকে না খাইয়ে রাখে, ভাবা যায়? এই মেয়ে, ঘরে গিয়ে বাবুটাকে একটু খাওয়াও যাও। মা হওয়ার তো যোগ্যতা নেই, আবার বাচ্চা নিয়েছে। আদিবা ওদের কথায় অবাক হলো। আপনারা এসব কি বলছেন? একদম কথা বাড়াবে না, যাও খাইয়ে আসো বলছি। মহিলাগুলোর কথা আদিবা বেশ খারাপ লাগলো। সে হনহন করে সোজা আদির কাছে চলে গেল। রাগী চোখে তাকিয়ে বলল, বাচ্চাটাকে ধরুন। কি বললি তুই? সবাই আমাকে কত খারাপ খারাপ কথা বলছে জানেন? কেন, কে কি বলেছে? বলছে আমি নাকি ওর মা। সময় মতো বিয়ে হলে এর মতো কয়েকটা বাচ্চার মা হয়ে যেত। খারাপ কি বলেছে? একদম বাজে কথা বলবেন না। ওরা বলছে আমি নাকি ইচ্ছে করে বাচ্চাটাকে খেতে দিচ্ছি না। তো দিচ্ছিস না কেন? ঘরে গিয়ে খাইয়ে আন। আপনিও কি পাগল হয়ে গেছেন? ও কি আমার বাচ্চা যে আমি দুধ খাওয়াতে পারবো? কথাটা বলার সাথে সাথে আদি হা হা করে হেসে উঠল। এভাবে হাসছেন কেন? দুধ কি শুধু মায়ের কাছেই থাকে? কিনতে পাওয়া যায় না? ইডিয়েট, আমি বুকের দুধের কথা বলিনি। ফ্রিজে দুধ আছে, গরম করে খাইয়ে আন। আদির কথায় আদিবা লজ্জা পেল সত্যি। কি সব উল্টাপাল্টা কথা বলছে সে। আদির সাথে আদিবা কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বলে উঠল, বাচ্চা কোলে নিয়ে আমি কি করে দুধ গরম করব? আমার কোলে দে, আমি যাচ্ছি তোর সাথে। আপনার যেতে হবে না, আমি করে নিয়ে আসছি। বলে আদির কোলে বাচ্চাটাকে দিয়ে কোনো মতে ছুটে পালিয়ে গেল আদিবা। আদি বেশ হাসি পেল। হাসতে হাসতে বলল, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। আদিবা দুধ নিয়ে ফিরে আসলো। বাচ্চাটা হয়তো ফিডার খেয়ে অভ্যস্ত না, তাই খাওয়াতে বেশ বেগ পেতে হচ্ছে। আদিবা দুজনে মিলে খাওয়ানোর ট্রাই করছিল। তখন একজন এগিয়ে এসে বলল, আদি, তুই বউ বাচ্চা নিয়ে ফিরেছিস, কই তোর মা তো বললো না? মহিলার কথায় আদিবা অবাক হলেও আদি মোটেও বিচলিত হয় না। যাক, তবুও ভালো বিদেশিনী নিয়ে আসিসনি। তা বউয়ের বাসা কোথায়? আদি উত্তর দেওয়ার বদলে মুচকি মুচকি হাসছে দেখে আদিবার গা জ্বলে গেল। নিজে উত্তর দিতে বাধ্য হলো। খালা, আপনার ভুল হচ্ছে। আমি আদিবা, অনেক বছর দেখা হয় না, তাই হয়তো ভুলে গেছেন। আমি ভাইয়ার বউ না। কথাটা বলতে আদির মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করলো কষিয়ে একটা থাপ্পড় লাগাতে আদিবার গালে, কিন্তু বাচ্চার জন্য দেওয়া হলো না। তুই আদিবা? হায় আল্লাহ, কত বড় হয়ে গেছিস, আমি তো চিনতেই পারিনি। আসলে আদি অন্য কারোর বাচ্চাকে কোলে করে খাওয়াবে আমি ভাবতেই পারিনি। তাছাড়া তোর শাড়ি সব মিলে মনে হচ্ছে যেন যুগলবন্দি। যাই হোক, তোর বাচ্চা বুঝি? খালা, আমার বিয়ে হয়। কথাটা শেষ করার আগেই আদি খাঁচকা টানে আদিবাকে নিয়ে হাঁটতে শুরু করলো। ভাইয়া কি করছেন? খালা কি ভাবলো? আদির কানে কথা ঢুকলো না। সে দ্রুত বেগে হেঁটে যাচ্ছে। ভাইয়া থামুন, বাচ্চাটা পড়ে যাবে। আদি বাসার পেছনের দিকে গিয়ে থামলো। তোকে এত পকর পকর করতে বারণ করেছিলাম না? মানে কি বলতে চাইছেন খালা? ভুল বলছিল আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আদি কোনো উত্তর না দিয়ে আদিবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আদিবার ছাড়ার পাওয়ার চেষ্টা করলো, পেরে উঠল না, কারণ তার কোলে বাচ্চা। সেই সুযোগে বেশ অনেকক্ষণ পর আদি তাকে ছাড়লো। ছাড়া পাওয়ার সাথে সাথে আদিবার ঠোঁট মুছতে মুছতে বলল, কি করলেন এটা? পকর পকর করার শাস্তি দিলাম। এরপরও যদি পকর পকর করিস তাহলে কি হবে বুঝতেই পারছিস। এসবের মানে কি ভাইয়া? আজ আপনার পাত্রী খোঁজার জন্য পার্টি দেওয়া হয়েছে, এখন যদি আমাকে আপনার বউ ভাবে তাহলে আপনার বিয়ে হবে কি করে? আর আমি এই বাচ্চাটাকে এতিমখানা থেকে নিয়ে এসেছি, আর শাড়িটাও ইচ্ছে করে কিনে এনেছি যাতে সবাই ভাবে তুই বিবাহিত। মানে কি? মানেটা তোর গোবর ভরা মাথায় ঢুকবে না, তাই চুপচাপ ঘরে যা। বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে, আমার রুমে শুয়েও নিজেও শুয়ে থাকবি, একদম বের হবি না। হুট করে ঘুম ভেঙে গেল আদিবার। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন হয়, তবে শুধু শুধু ঘুম ভাঙেনি। ঘুমের মধ্যে আদিবার মনে হলো
কেউ যেন তার পরনে শাড়ির ভাঁজ খুলছে। পেটের দিকে দুটি হাত বিচরণ করছে। হাত দুটো ক্রমশ পেট থেকে উপরে দিকে উঠছে। আদিবা হুট করে কিছু বুঝে উঠতে পারল না, কারণ চোখ থেকে এখনো ঘুম বিদায় হয়নি। পরক্ষণে পেটের একপাশে ক্ষীণ ব্যথা সমস্ত ঘুম উবড়ে গেল। আদিবা তাড়াতাড়ি উঠতে চাইল, কিন্তু পারল না। তার উপর ভারী কিছু চেপে আছে। আদিবা এমনিতেও বিস্ময়ের মধ্যে ছিল, তার মধ্যে তাকে আরো অবাক করে দিয়ে পেটের ডান পাশটাতে তো সজোরে কামড় বসিয়ে দিল। আদিবা এবার ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার আগে মুখ চেপে ধরে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, একদম ন্যাকামি করবি না। আদি ভাইয়া, আপনি? অন্য কেউ হলে খুশি হতি। কথা ঘুরাবেন না। কি করলেন এটা? না বোঝার মতো কিছু করেছি। আদিত্যর অদ্ভুত কাণ্ডে অবাক হয়েছে। আদিবা কিছুক্ষণ আগে বাচ্চাটাকে ঘরে নিয়ে এসে শুয়ে দিয়ে বাচ্চার পাশে নিজেও শুয়েছিল। কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি। হঠাৎ কারোর অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘুম ভেঙে গেল। এসব কি ধরনের অসভ্যতা? যখন তখন গায়ে হাত দেন কেন? ভালো লাগে তাই। ভালো লাগে মানে কি? ভালো লাগার আলাদা কোনো মানে হয় নাকি? লজ্জা বলতে কিছু নেই আপনার? এসেছেন থেকে অসভ্যতা করে চলেছেন। আমরা আর ছোট নেই, আপনি কি বুঝেন না নাকি? আমি যতদূর জানি এসব শুধু প্রাপ্ত বয়স্করাই করতে পারে, ছোট বাচ্চারা করে জানতাম না তো। লজ্জা করছে না আপনার? শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, যখন তখন গায়ে হাত দিবেন না। এখন তাহলে দিনক্ষণ ঠিক করে গায়ে হাত দিতে হবে? আচ্ছা, প্রতিদিন রাতে দিব, ঠিক আছে? আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন। তোর সাবধান বাণী তোর কাছেই রাখ। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোর সাথে যা ইচ্ছা তাই করব। তুই চাইলেও করব, না চাইলেও করব। আপনি কি ভুলে যান আমি আপনার বোন হই? সরি, কি হোস তুই আমার? এখন কি সেটাও অস্বীকার করবেন? অস্বীকার করছি না, কিন্তু তুই হয়তো জানিস না আমি তোকে কোনোদিনই বোনের চোখে দেখিনি, দেখতেও পারবো না। পাগল হয়ে গেছেন আপনি? 8 বছর আগে হয়েছিলাম, যেদিন তোকে অন্য ছেলের সাথে দেখেছিলাম। কথাটা বলতে বলতে আদির মুখভঙ্গি বদলে গেল। চোখ দুটো যেন ভেতরে সব রাগ উবড়ে দিতে চাইছে। আদি নিজেকে কন্ট্রোল করার প্রচেষ্টা আদিবাকে ছেড়ে দিয়ে উঠে বসলো। আদিবা ব্যাপারটা বুঝতে পেরে নিচু গলায় বলল। আদিবা পুরো কথা শেষ করতে পারলো না, তার আগে আদি তাকে থামিয়ে দিয়ে বলল, শুনতে চাইনি, তোর প্রেম কাহিনী শোনার কোনো ইচ্ছে আমার নেই। আপনি ভুল। বললাম না কোনো কথা শুনতে চাইনি। উঠে কাপড় ঠিক কর, বাচ্চাটাকে দিয়ে আসতে হবে। আমাকেও যেতে হবে? আদিবা আমাকে রাগাস না। বলে বেরিয়ে গেল আদিত্য। আজও একটা মানুষ নিজে যা বুঝবে সেটাই ঠিক, বাকি সব ভুল। একটা ছেলে এত বদমেজাজি কি করে হয়? ভাবতে ভাবতে আদিবা শাড়ি ঠিক করতে নিল। কুচি ঠিক করতে যে আয়নার সামনে দাঁড়ালো, পেটের দিককারের দাগ জল করে উঠল। আদিবা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। আদি এসেছে পর থেকে তাকে নানাভাবে হ্যারেস করে চলেছে, এটা তারই প্রমাণ। কোনোভাবে দাগ ঢাকা গেল না, তাই শাড়ি ছেড়ে জামা পরে নিল। সাথে সাথে বাইরে থেকে আদি গলা ভেসে আসলো। আদিবা তোর এখনো হয়নি? একটা শাড়ি ঠিক করতে এতক্ষণ লাগে? আদিবা আবারও লম্বা নিঃশ্বাস ফেললো। বাচ্চা কোলে বেরিয়ে আসতে আদিও উঠে হাঁটা দিল। এত রাতে দুজনে মিলে বাইরে যাচ্ছে দেখে পার্টিতে আসা অনেকের ব্যাপারটা হজম হলো না। সবাই অবাক নয়নে তাকিয়ে আছে দেখে আদিমা এগিয়ে এসে প্রশ্ন করলো, এত রাতে তোরা কোথায় যাচ্ছিস? আদি সোজা সাপটা জবাব দিল, আমি নিশ্চয়ই ছোট বাচ্চা নই মা, যে কোথায় যাচ্ছি তাই কৈফিয়ত দিয়ে যেতে হবে। আদির কথার ধরন দেখে আদিবা তাড়াতাড়ি বলে উঠল, ভাইয়ার বন্ধুর বাচ্চাকে দিতে যাচ্ছি কাকিমণি। ভাইয়া বাচ্চা নিয়ে ড্রাইভ করবে কিভাবে, তাই আমি যাচ্ছি, এক্ষুনি চলে আসব। আদি এবার আদিবার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, চুপচাপ হাঁটা দিল। আদিবাও পেছন পেছন গেল। বাসা ভর্তি মেহমান ছিল, তার মধ্যে একজন বলে উঠল, রেহানা, তোমার ছেলের জন্য বউ খোঁজার কি দরকার?
ছেলে তো নিজেই বউ পছন্দ করে নিয়েছে। ভাবি কি বলছেন এসব? আদির সাথে আদিবার তেমন সম্পর্ক নেই। চোখ থাকতেও যদি অন্ধ হয়ে থাকতে চাও তাহলে তো কিছু বলার নেই বোন। কথাগুলোতে আদিমা বেশ অপমানিত বোধ করলেন। এদিকে ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়েছে। আদিরা বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে ফিরে আসছিল। হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থেমে গেল। আদিবা প্রশ্ন করলো, কি হলো, গাড়ি থামালেন কেন? গাড়ি থেকে নামো। নামবো মানে কি? নামবি মানে আমি তোকে নিয়ে যাব না। মাথা ঠিক আছে আপনার? নামবি নাকি জোর করে নামাতে হবে? আদিবা যতদূর সম্ভব তর্কাতর্কি করলো, কিন্তু কাজ হলো না। আদি জোর করে রাতের নিস্তর রাস্তায় নামিয়ে দিল আদিবাকে। আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া। বাসায় ফিরে সবার কাছে কি জবাব দিবেন? আমার জবাব আমি দিব। তোকে ভাবতে কে বলেছে? আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন? সন্দেহ আছে? আমি অন্ধকারে ভয় পাই, আপনি জানেন, তবুও। নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন রাতে আমার সাথে ঘুমাতে হবে। আপনি? থাক তাহলে সারা রাত এখানে। বলে আদি গাড়ি স্টার্ট দিতে নিল। আদিবা ভেবে দেখলো এখন বাসায় ফেরা সবচেয়ে বেশি জরুরি। পরে কিছু একটা করতে হবে, তাই তাড়াতাড়ি বলল, আমি রাজি। কথা দিচ্ছিস তো? দিচ্ছি, নিয়ে চলুন প্লিজ। ঠিক আছে। আদিবারা বাসায় ফিরতে ফিরতে 1টা বেজে গেল। ততক্ষণে মেহমান মোটামুটি বিদায় নিয়েছে। বাসায় ফিরে আদি নিজের ঘরে চলে গেল। আদিবা তার ঘরে গেল। কিছুক্ষণ পর পুরো বাড়ি নিস্তেজ হয়ে গেল। সবাই মোটামুটি ঘুমিয়ে গিয়েছে। সারাদিন কাজ করে সবাই ক্লান্ত, তবে আদিবার ঘুম পায়নি। সে লাইট অফ করে শুয়েছিল। হঠাৎ চুলে টান পড়ল। আদিবার বুঝতে বাকি রইল না কাজটা আদি। উঠে বসলো। কি বলবেন বলুন। এক কথা কতবার বলতে হবে? হ্যাঁ, তোকে বলেছিলাম না আমার সাথে ঘুমাতে? আমি পারবো না। আদির মন শক্ত হয়ে এলো। চুলে টান পড়ছে। আহ, কি করছেন? লাগছে তো। আরে আরে, করছেন কি? আদিবার কথায় কান দিল না। আদির চুল ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। একটা শব্দ করবি তো আমি তোকে মেরে আবার নিরুদ্দেশ হব। আদির কথায় আদিবা কিছুটা ভয় পেল। এই ছেলের মতিগতি ঠিক নেই, যখন যা খুশি তাই করতে পারে। আদি আর কোনো কিছু না বলে আদিবাকে আস্তে পিষ্টে জড়িয়ে শুয়ে পড়ল। অন্তত একটু সরে শোন প্লিজ, আমি এভাবে ঘুমাতে পারি না। বিয়ের পর কি করবি? দেখা গেল তোর বর জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারে না, তখন? পরেরটা পরে দেখা যাবে, এখন ছাড়ুন। আদিবা সারাদিন অনেক ধকল গিয়েছে, ঘুমাবো, ডিস্টার্ব করিস না। ভাই আমাকে ছাড়ুন প্লিজ। আদিবার আরো কাছে এসে ঘাড়ের চুল সরিয়ে মুখ ডুবিয়ে দিল। আদিবার সারা শরীর কেঁপে উঠল। আদির পক্ষ থেকে উত্তর আসলো না। সে আদিবার মাঝে ডুব দিয়েছে অনেক আগেই। ভাইয়া আমার কেমন যেন লাগছে, এমন করবেন না, ছাড়ুন। কাক ডাকা ভোরে ঘুম ভাঙলো আদিবার। চোখ পেলে তাকাতেই বুঝতে পারলো আদি বেশ যত্ন নিয়ে তাকে আগলে রেখেছে। রাতে আদি জোর করে তাকে নিয়ে এসেছিল। তারপরে তার সাথে যা যা করছে তার জন্য আদিবার এখন রাগ করার কথা, ভয়াবহ ধরনের রাগ। কিন্তু তার রাগ হচ্ছে না। কেন হচ্ছে না? নিজেকে বার করে প্রশ্ন করেও উত্তর খুঁজে পেল না আদিবা। বরং হুট করে লক্ষ্য করলো কোনো খারাপ লাগা কাজ করছে না, বরং আদির সাথে মিশে থাকতে ইচ্ছে করছে। আদিবা আদির বুক থেকে মুখ তুলে তাকালো। ঘন পাপড়িতে ঢাকা চোখ দুটোতে যেন রাজ্যের ঘুম এসে জমা হয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন আদিকে ভীষণ শান্ত আর মায়াবী লাগছে। আদিবা আস্তে করে উঠে বসলো। ইচ্ছা হলো আদির সিল্কি চুলে একবার হাত বুলিয়ে দিতে, কিন্তু সাহসে পরিপক্কতার অভাবে পেরে উঠল না। আদিবা বেশ কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে রইল। চোখ ফিরাতে ইচ্ছে হচ্ছে না। আদিকে সে জন্মলগ্ন থেকে দেখে এসেছে। কই কখনো তো এত ভালো লাগেনি। সবসময় ভয় আর জড়তা থাকতো। আজ হঠাৎ মনে হচ্ছে
এই মানুষটার প্রতি তার এক প্রকার আসক্তি আছে। আদিবা আদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘড়িতে ঢং করে শব্দ হলো। আদিবার ধ্যান ভাঙলো। তাড়াতাড়ি এ ঘর থেকে বের হওয়ার দরকার। কেউ তাকে এই রুমে দেখলে বিরাট কাণ্ড ঘটে যাবে। কিন্তু আদিবার যেতে ইচ্ছে করছে না। মনের বিরুদ্ধে বিছানা ছেড়ে উঠল। তারপরে পায়ের কাছ থেকে গায়ের চাদর টেনে সযত্নে আদির গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে আসলো। সারা বাড়িতে পিনপতন নীরবতা, কেউ উঠেনি। আদিবা নিজে থেকে রান্নাঘরে গেল। যদিও সে কখনো নিজে রান্না করে না, সে শুধু সব কাজে এগিয়ে দেয়। রান্না করে আদির মা। তবে আজ তার রান্না করতে ইচ্ছে করছে আদির পছন্দের সব রান্না করতে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা রান্না শুরু করে দিল। খিচুড়ির সাথে ইলিশ ভাজা আর গরুর মাংস, সাথে ক্ষীর পায়েস। ধীরে ধীরে বাড়ি সরগম হয়ে উঠল। সবাই জাগতে শুরু করেছে। আদিবার রান্নাও প্রায় শেষ। সে টেবিলে খাবার দিতে দিতে জুইকে বলল সবাইকে ডেকে আনতে। সবাই এসে টেবিলে বসলো, কিন্তু যার জন্য এত আয়োজন সে আসছে না। আদির মাও এখনো আসেননি। আদিবা এবার অস্থির হয়ে বলল, অরিনাপু যাও না, ভাইয়া আর কাকিমণিকে একটু ডেকে নিয়ে এসো। অরিন একটু হেসে বলল, ঘটনা তো সুবিধার মনে হচ্ছে না, কাহিনী কি? উফ আপু, তুমি যে কি বলো না, কিসের আবার ঘটনা? বুঝেছি, আর লজ্জা পেতে হবে না। আদি আর তার মা একসাথে এসে টেবিলে বসলো। এত সকালে ঘুম থেকে তোলাই আদি বেশ রাগ করছে। সে অরিনকে ধমকাতে নিয়ে এসেছে। আদি টেবিলে বসে রুক্ষ কণ্ঠে বলল, আজকে ডেকেছো, তবে আর কোনোদিন এত সকালে আমাকে আর ডাকবে না। আমি এত সকালে উঠি না। যাই হোক, কি রান্না হয়েছে তাড়াতাড়ি দাও, খেয়ে ঘুমাবো। আদি বলতে দেরি হলেও আদিবার দিতে দেরি হয়নি। সে প্লেট এগিয়ে দিল। প্লেটে চোখ রেখে আদির মুখে হাসি ফুটে উঠল। সে আদিবার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। তারপরে খাওয়ায় মনোযোগ দিল। আদির মা খাবার সামনে পেয়ে বলে উঠলেন, বাহ আদিবা, তার মানে তোর মাকে সব বলে দিয়েছিস? আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো, কি কথা কাকিমণি? কথাটা শুনে আদিবার যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক বোধ হয় আদিত্য হয়েছে। কথাটা আদির কানে পৌঁছানোর সাথে সাথে আদি খাওয়া বন্ধ করে আদিবার দিকে হিংস্র চোখে তাকালো। আর কিছু না বলে খাবার ছেড়ে উঠে গেল। উপস্থিত সবাই বুঝতে পেরেছে আদি কেন রাগ করছে, কিন্তু তাতে কিছুই যায় আসে না আদির মায়ের। তিনি যে করেই হোক আদিবাকে এই বাসা থেকে বিদায় করতে চান। আদিবা অসহায় চোখে আদি চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর বোঝার চেষ্টা করলো এটাই তার জীবনের নিয়তি কিনা। কেন তার সাথে বারবার এমন হয়? ভালো কিছু করতে গিয়েও ফেঁসে যায়। আদি সবসময় তাকে ভুল বোঝে, আজও বুঝলো। অথচ রান্না সে আদির জন্য করেছিল, বরপক্ষের জন্য না। একে একে সবাই খাওয়া শেষ করে চলে যেতে লাগলো। আদির মা আদিবার কাছে এগিয়ে এসে কড়া গলায় বললেন, আদিবা, কোনো রকমের ন্যাকামি বা ঝামেলা করবি না। কিছুক্ষণ পর তোর ফুপির ছেলে তোকে দেখতে আসবে। গতকাল পার্টিতে দেখে তোকে পছন্দ করেছে। কিন্তু কাকিমণি। আর কত জ্বালাবি আমাদের, এবার অত্যন্ত মুক্তি দে। আদিবার কিছুই বলতে পারলো না, চুপ করে রইল। সে বিয়ে করতে চায় না, কিন্তু কিছু বলার সাহসও তার নেই। কিছুক্ষণের মধ্যে পাত্রপক্ষ চলে আসলো। আদিবা অনিচ্ছার সত্ত্বেও তাদের সামনে গিয়ে বসলো। সব ঠিকঠাকই আছে। আদি এর মধ্যে একবারও নিচে আসেনি, ঝামেলাও করেনি। এমনকি আদিবাকেও
নিজের ঘরে ডাকেনি। তবে পুরো বাসায় একটা গুমট ভাব। আদিবা চুপচাপ, সাথে অন্যরাও, কারণ বাসার সবাই মোটামুটি আদির রাগ সম্পর্কে জানে। আর সে যে আদিবাকে ভালোবাসে এই ব্যাপারেও সন্দেহ নেই। আদিবাকে শাড়ি পরিয়ে পাত্রপক্ষের সামনে বসানো হয়েছে। আদিবার মন খারাপ লাগছে। কেন লাগছে নিজেকে প্রশ্ন করতেও মন উত্তর দিল, সে অন্য একজনকে ভালোবাসে। এই বিয়ে করা তার পক্ষে সম্ভব না। কিন্তু কাকে ভালোবাসে? ভাইয়াকে? এবার তার ভেতর থেকে উত্তর আসলো না। আদিবার ভেতর এক অস্থিরতা কাজ করছে। আচ্ছা, ভাইয়া কি আমায় ভালোবাসে? যদি ভালোই বাসবে তাহলে কেন নিচে আসছে না? এসে কেন বলছে না তিনি আমায় ভালোবাসেন, আমায় বিয়ে করতে চান? তবে কি ভালোবাসে না? না না, তা হতে পারে না। ভালো না বাসলে রাতে আমার সাথে এমন করলো কেন? ভালো না বাসলে কি কাউকে এত কাছে টানা যায়? আমার সারা শরীরে এখনো ভাইয়ার দেওয়া চিহ্ন বিরাজ করছে। আদিবা যখন এইসব ভাবছিল তখন হঠাৎ করে ঝড়ে বেগে নিচে নেমে আসলো আদি। আর কাউকে কিছু না বলে পাত্রপক্ষের সামনে থেকে আদিবাকে টেনে নিয়ে বাইরের দিকে পা বাড়ালো। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটলো যে সবাই শুধু অবাক চোখে তাকিয়ে রইল। কেউ কিছু বলার সাহস পেল না। যদিও আদিবা এতক্ষণ বাধা দেয়নি, কিন্তু বাসার বাইরে এসে তার টনক নড়ল। প্রশ্ন করলো, ভাইয়া কি করছেন? আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? যার নামে কোনো অসুবিধা? হাতটা ছাড়ুন ভাইয়া, বাসার সবাই হয়তো খারাপ ভাবছে। ভাবুক, তুই কোন সাহসে শাড়ি পরেছিস সেটা বল। কাল তো আপনিই বলেছিলেন শাড়ি পরতে। পরে অন্য ছেলেকে দেখাতে বলেছিলাম। শাড়ি পরলেও সমস্যা, না পরলেও সমস্যা, তাহলে আমি পরবোটা কি? তুই কিছুই পরবি না? কি? ঠিকই শুনেছিস, তোর কোনো জামা কাপড়ই পরার দরকার নেই। আপনি এসব কি বলছেন? আমি কখন কি বলি আর কি চাই সেটা আমি নিজেই জানি না। বাদ দে, এখন চল। কোথায় যাব? গেলেই দেখতে পাবি। কথা না বাড়িয়ে ভাইয়ার পিছু পিছু পোষা বিড়ালের মতন মাথা নিচু করে হাঁটতে লাগলাম। ভাইয়া ডাইভ করছে, আদিবা পাশের সিটে বসে আছে। ভাই, আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বাঁকা হাসি দিয়ে বলল, অনুমান কর দেখি। তবে ভালো কোনো কাজে যাচ্ছিস না এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস। খুব শখ না বিয়ে করার? ভাইয়া বাঁকা হাসি দিয়ে বলল, ভাইয়া আপনি এসব কি বলছেন? আবারও একই ভুল? 8 বছরেও তোর শিক্ষা হয়নি? তবে চিন্তা করিস না, এবার শিক্ষা হবে। ভাইয়া আপনি আমায় ভুল বুঝছেন। ভুলেই বুঝেছিলাম, তা না হলে আবার সুযোগ দেই? ভাইয়া মাথা ঠান্ডা করুন, তাছাড়া আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি সব পারি। আমাকে মারার জন্য নিয়ে যাচ্ছেন তাই না? তবে একটা কথা কান খুলে শুনে নিন, আমাকে মারলে আমি আর চুপ থাকবো না। বাসার সবাইকে বলে দিব। সেই রাতে আমার সাথে কি কি করেছেন সেটাও বলবো। বাসায় ফিরতে পারলে তো বলবি। আদিবা এত করে বলার পরও আদির কোনো পরিবর্তন হলো না। সে এক মনে ডাইভ করছে। হুট করে আদিবার 8 বছর আগের সেদিনের কথা মনে পড়ে গেল। সামান্য ভুলের জন্য সেদিন আদি তাকে হাত পা বেঁধে মেরেছিল, তারপর সারা রাত ছাদে ফেলে রেখেছিল। আজও সেই রাতটা ভুলতে পারেনি আদিবা। আজকেও সেই ঘটনার বিপরীত হবে না। আদিবা জানে আদি আজ তাকে খুব মারবে। আদিবা এবার ভয়ে কেঁদে ফেলল। আজব তো, কাঁদছিস কেন? তো কি করব? আপনি আমায় মেরে ফেলতে চাইছেন? শুধু তো চেয়েছি, মেরে তো ফেলিনি এখনো। তাই আপাতত চুপচাপ হয়ে বসে থাক, যখন মারবো তখন কাঁদিস। দেখতে দেখতে গাড়িটা যেন কোনো গুহার ভেতর ঢুকে গেল। চোখ বুলিও বোঝা গেল না এটা সত্যিকারে গুহা না। চারিদিকে মাথা উঁচু করে কাশফুলের গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। তার মাঝখানে সরু একটা রাস্তা। কোনো জনমানবের চিহ্ন নেই, কারণ ফুল গাছে কোনো ফুল নেই, কারণ এটা কাশফুলের সিজন না। ফুলের সিজন হলে হয়তো দলে দলে লোকজন থাকতো, কিন্তু এখন নেই।
ভাইয়া আচ্ছা আদিবা, তোকে যদি এই জঙ্গলে মেরে মাটি চাপা দিয়ে দেই কেমন হবে ব্যাপারটা? আদির কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসছে আদিবার। আদির কোনো বিশ্বাস নেই, ও যা খুশি করে ফেলতে পারে। ভাইয়া বিশ্বাস করুন, আমি এই বিয়ের ব্যাপারে কিছুই জানতাম না। কাকিমণি যা বলেছে শুধু সায় দিয়েছি। সাই দিয়েছিস এটাই বা কম কিসে? তোকে বলেছিলাম না আমার পারমিশনের বাইরে এক পা যেতে পারবি না? তাহলে এত সাহস হলো কি করে অন্য ছেলের সামনে বউ সেজে বসেছিস? আমার কথাটা একটু শুনবেন প্লিজ। সিনেমাটা এখানে না করে হোটেলে করলে ভালো হতো না? পার্কে তো বাচ্চারাও আসে। হঠাৎ আদির কণ্ঠ শুনে চমকে উঠল আদিবা। নিজের চোখকেও বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এখন ক্লাস টাইম, আর পৃথিবী উল্টে গেলেও আদিত্য কখনো ক্লাস মিস দেয় না। তাহলে এখন সে পার্কে কি করছে? আদিত্যকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আদিবা। আজ আর রক্ষে নেই। এমনিতেও আদিত্য যেভাবে আদিবাকে শাসন করে, এই বিষয়টা আদিত্য কিছুতেই মেনে নিবে না। আসলে আদিবার কারোর সাথে বন্ধুত্ব করার অনুমতি নেই, আর সে যদি কোনো ছেলের সাথে হয় তাহলে তো কথাই নেই। আদিবা এতক্ষণ যার সাথে বসেছিল সেই ছেলেটি আদিবার চেয়ে বয়সে বড়, এমনকি আদিত্য চেয়েও বড়। কিন্তু তাতে কি? আদিত্য কোনো কিছু পরোয়া করার ছেলে নয়। সে এগিয়ে এসে দুজনের মুখোমুখি দাঁড়ালো। ভয়ে আদিবার হাত পা কাঁপছে। আদিত্যকে কি করে ম্যানেজ করবে মাথায় ঢুকছে না। আদিবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাদের পার্কে ছেলে মেয়ে একসাথে বসা যায় না, আপনারা জানতেন না? আদিবা আমতা আমতা করে বলল, ভাইয়া আমি আপনার সাথে কথা বলছি না ম্যাডাম, আপনি বাসায় যান, আমরা ভাইয়ার সাথে একটু কথা বলবো। আদিত্যর কথা শুনে আদিবা তাকিয়ে দেখলো আদি একা আসেনি, সাথে তার বেশ কয়েকজন বন্ধুও আছে। আদিবা বুঝতে পারলো খারাপ কিছু ঘটতে চলেছে, আর সেটা আটকানোর ক্ষমতা তার নেই। আদিবার অবস্থা দেখে পাশের ছেলেটি বলল, পার্ক তো কারোর একার না, তাই না? পার্কে যে কেউ আসতে পারে। আসতে বাধা নেই, কিন্তু ছেলে মেয়ে একসাথে বসে ঢং করাতে নিষেধ আছে। নিষেধ করলেই শুনতে হবে? হ্যাঁ হবে, কারণ পার্কটা আমাদের এলাকার, তাই এখানে কি রুলস থাকবে সেটা আমরাই ঠিক করব। মস্তানি হচ্ছে? এখনো দুধের দাঁত পড়েনি আর মস্তানি করছো? বলেই আদিত্যর কলার টেনে ধরল ছেলেটি। এমন কাণ্ডে আদিত্য সহ বাকিরা সবাই জ্বলে উঠল। আদিবা কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি এগিয়ে বলল, নিলয় ভাইয়া ছাড়ুন প্লিজ, কি করছেন এসব? নিলয় ছাড়ার আগে আদিত্য নিজেই কলার ছাড়িয়ে নিয়ে বলল, চেহারাটা মনে রাখলাম, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বলেই আদিত্য সেখান থেকে চলে গেল। সাথে সাথে আদিবা বলল, আমি এখন যাই নিলয় ভাইয়া। নিলয়কে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর আসার পরে রাস্তায় আদিত্যর সাথে দেখা হলো। সেদিন বাসায় ফিরে আদিত্য খুব মেরেছিল আদিবাকে। পুরনো স্মৃতিগুলো মনে হতে গা শিউরে উঠল আদিবার। এর মধ্যে নির্জন এক জায়গায় এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নাম। ভাইয়া আমি নামবি নাকি টেনে নামাতে হবে? গাড়ি থেকে নেমে দাঁড়ালো আদিবা। জায়গাটা অসম্ভব সুন্দর, চারিদিকে সবুজ অরণ্য, তার পাশে বয়ে চলেছে ছোট নদী। মনে হচ্ছে যেন ছবি ফ্রেমে আঁকা কোনো ছবি। কিন্তু এইসব দেখে নয়ন ধন্য করার সুযোগ নেই আদিবার, কারণ তার পাশে চোখ গরম করে দাঁড়িয়ে আছে আদিত্য। ভয়ে ভয়ে আদির দিকে তাকালো আদিবা। উদ্দেশ্য আদির মনের মতিগতি বোঝার চেষ্টা। আদিকে সে কিছু বলতে যাবে, তার আগে আদি বলে উঠল, ঠিক হয়ে দাঁড়াতো, কয়েকটা ছবি তুলি। আদির কথায় অবাক হলো আদিবা। এখন তার ছবি তুলতে ইচ্ছে করছে, কি অদ্ভুত!
এ তো শাস্তি দিতে চেয়েছিল, এখন ছবি তুলবে? ছবি দিয়ে কি হবে ভাইয়া? তুই মরার পর সবাই ছবি দেখে স্মৃতিচারণ করবে, তাই তুলে রাখবো। আপনি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবেন? সন্দেহ আছে? এত কথা না বলে সুন্দর করে দাঁড়া। বলতে বলতে আদিবাকে দাঁড় করিয়ে দিয়ে ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলো। এদিকে আদিবা বেশ ভয় লাগছে, কিছুক্ষণ পরে সে মারা যাবে ভেবে কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছে না। আচ্ছা, আমি যদি পালিয়ে যাই কেমন হবে ব্যাপারটা? কিন্তু পালিয়ে যাব কোথায়? আমি তো এখানে কিছুই চিনি না, হারিয়ে যাব না তো? সে যাই হোক, মরে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। ছুটে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। যাক, আদি তার পেছনে আসেনি দেখে স্বস্তি পেল। নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, কিন্তু যখন উঠে দাঁড়ালো অবাক হয়ে গেল। এ কি, আমি কোথায় চলে এসেছি? চারিদিকে শুধু কাশবন, সরু রাস্তাটায় বা কোথায় উধাও হয়ে গেল। চারিদিকে চোখ বুলিয়ে গা শিউরে উঠল। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছে না, সবদিকে মাথা সমান কাশবন। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করেও বুঝতে পারল বেরোনোর কোনো রাস্তা নেই, এখান থেকে বের হওয়া অসম্ভব। এখন আমি কি করব? ভাইয়াকে ডাকবো, কিন্তু ও তো আমাকে মেরে ফেলবে। একে তো পাত্রপক্ষের সামনে গিয়েছি, এখন আবার পালিয়েছি, আজ আর রক্ষা নেই। যদিও আদিবা আদিত্যকে ডাকতে চায় না, কিন্তু এখান থেকে বের হওয়া জরুরি, তাই বাধ্য হয়ে আদিকে ডাকতে লাগলো, কিন্তু আদির কোনো সাড়া শব্দ নেই। তার মানে কি আমি হারিয়ে গিয়েছি? আদিবা খুব কান্না পাচ্ছে এবার, নিজেকে আর ধরে রাখতে পারলো না, কেঁদে দিল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে, বেরোনোর অনেক চেষ্টা করছে, কিন্তু রাস্তা খুঁজে পায়নি। মাথা ধরে আসছে, আদিবা মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। তখনই হঠাৎ কারোর গলা শুনে চমকে উঠল সে। এত সহজে শখ মিটে গেল? কাঁদছিস কেন? যা আরো একটু ছোটাছুটি করে আয়। আদির কণ্ঠ শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল আদিবা, আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরল। আদি কিছুটা অবাক হলো, আদিবা তাকে নিজে থেকে কখনোই জড়িয়ে ধরবে না, এটা যেন তার ভাবনার বাইরেই ছিল। আদি শান্ত হাতে আদিবার মাথায় হাত রেখে বলল, ভয় পেয়েছিস? আদির কথাই বাস্তবে ফিরল আদিবা। তাড়াতাড়ি আদিকে ছেড়ে দিয়ে ইতস্ত হয়ে বলল, ভাইয়া, আমি মানে এমন একটা থাপ্পড় মারবো সব কটা দাঁত পড়ে যাবে। কি ভেবেছিলি তুই দৌড়ে আমার চোখ ফাঁকি দিতে পারবি? ভুল হয়ে গিয়েছে, সরি। কিসের সরি? যা না যা, এবার যা। তুই কতদূর যেতে পারিস দেখি। বলেছি তো ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন করব না। চলুন বাসায় যাই প্লিজ। আমি রাস্তা চিনি? কে বললো? আমি এই রাস্তা চিনি না, তোর পিছন পিছন চলে এসেছি। এখন কি হবে তাহলে? একা একা যাবি, না হলে এখানে বসে কাঁদতে থাক। বলেই আদি হাঁটা দিল, সাথে সাথে আদিবা কেঁদে উঠল। কান্নার আওয়াজ কানে আসলো, আদি ঘুরে তাকালো না, হনহন করে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আদিবা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরল। আদিবা ভীষণ রকমের ভয় পেয়েছে, বুঝে মনে মনে আনন্দ পেল আদি, কিন্তু পরক্ষণে অবাক হলো, কারণ আদিবা আদিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, ছাড়া নামই নিচ্ছে না। আদি যতটুকু জানে, কোনো ছেলেকে এতক্ষণ জড়িয়ে রাখা মেয়ে আদিবা না, তাই আদি কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। কি হয়েছে? এত ভয় পাচ্ছিস কেন? আমি কি সত্যি সত্যি তোকে রেখে চলে যেতাম নাকি? আদিবা জবাব দিল না, বরং আদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আদি তো ব্যাপারটা পর্যবেক্ষণ করে বুঝতে পারল,
কেউ আদিবার পিছু নিয়েছে। কয়েকটা লোক এগিয়ে আসছে। দেখার সাথে সাথে আদিবাকে আড়াল করে নিজের সামনে দাঁড়ালো। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল, ও তাহলে এই ব্যাপার, ফুলটসি একা আসছেনি? লোকটার কথায় আদি তেমন গুরুত্ব না দিয়ে শান্ত গলায় বলল, কি সমস্যা? কী সব বলছেন উল্টাপাল্টা? উল্টাপাল্টা কি বললাম? হ্যাঁ, এই বিকেলে জঙ্গলে মাঝখানে মেয়ে নিয়ে কি করছিস? তার কৈফিয়ত আপনাকে দিতে হবে? আলবাদ দিতে হবে। জিনিস আমরা কে? মেয়ে নিয়ে নষ্টামি করিস, আবার গলা উঁচিয়ে কথা বলিস। ও, আমরা নষ্টামি করছি আর আপনারা এখানে মহাভারত শুদ্ধ করতে এসেছিলেন, তাই তো? তোর সাহস তো কম না। বলেই ছেলেটি এগিয়ে আসলো। আদিত্য আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লোকটাকে আটকানোর চেষ্টা করলো। আদি লোকটাকে এত জোরে মেরেছে যে ছেলেটার নাক মুখ থেকে রক্ত পড়েছে। সাথে থাকা অন্য লোকগুলো তাতে ক্ষেপে গিয়েছে। তারা যেই এগিয়ে আসতে চাইলো, আদি বলে উঠল, আমি জানি ভুল করে ফেলেছি, তোরা আমাকে ছাড়বি না সেটাও জানি, কিন্তু আমাকে একটু সময় দে, কথা দিচ্ছি আমি তোদের আমাকে মারার সুযোগ দিব। বলেই আদি নিজের মানিব্যাগ থেকে মোটা অঙ্কের টাকা বের করে আদিবাকে ইশারা করে বলল, যদি ওকে যেতে দিস, যত টাকা আছে সব দিয়ে দিব, বিনিময়ে শুধু ওকে যেতে দে। সাথে সাথে পড়ে থাকা লোকটা চেঁচিয়ে উঠল, আজ তোর সামনে তোর প্রেমিকাকে সয় ছিঁড়ে খাবে, বুঝেছিস? তোর এত সাহস, আমার গায়ে হাত দিস? এই দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। বলতে বলতে ব্যাপারটা হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল। লোকগুলো যেমন প্রাণপণ চেষ্টা করছে আদিকে মারার, আদিও তেমন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মারামারির এক পর্যায়ে লোকটার সাথে থাকা অন্য লোকগুলি পালিয়ে গেল। আদি যে ব্যথা পায়নি ব্যাপারটা তা নয়, সেও ব্যথা পেয়েছে, তবে তুলনামূলক কম পেয়েছে। অন্যরা বেশি পেয়েছে, তাই পালিয়েছে। সুযোগ থাকলেও এই লোকটিও পালাতো, সন্দেহ নেই, কিন্তু আদি সেই সুযোগ দেয়নি। সে লোকটাকে সমানে মেরেই চলেছে। অবস্থা খারাপ দেখে আদিবা এগিয়ে গিয়ে আদিকে থামানোর চেষ্টা করলো। ভাইয়া কি করছেন? ছেড়ে দিন, মরে যাবে তো। আদি অনেক আগে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, তাই আদিবার বাধা দিতে যাওয়ার রাগে আদিবাকেও আঘাত করে বসলো। সে আদিবাকে খেয়াল করেনি। আদিবা ছিটকে পড়ে গেল। বেশ ব্যথা পেয়েছে সে। আদিবা আক বলে চিৎকার করতেই আদির হুঁশ ফিরল। সে লোকটাকে ছেড়ে দিয়ে আদিবাকে টেনে তুলল, কিন্তু অনুশোচনামূলক কিছুই বলল না। নিজের মানিব্যাগ থেকে সব টাকা বের করে লোকটার উপর ছুঁড়ে দিয়ে বলল, আমি ভালো করেই জানি যেখানে সেখানে মেয়ে নিয়ে যাওয়া যায় না। আমি আসতাম না, বাধ্য হয়ে এসেছিলাম। যাই হোক, আমি সহজে কাউকে মারি না, বাড়াবাড়ি না করলে মারতাম না। চিকিৎসা করে নিস। বলেই আদিবা হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো আদি। আদিবা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। তার উপর আদি বেশ শক্ত করে হাত ধরে রেখেছে, হাতেও ব্যথা লাগছে। তাই আদিবা আস্তে করে বলল, ভাইয়া একটু আস্তে ধরুন, আমার লাগছে। বলতেই আদিত্য আদিবার হাতটা ছেড়ে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। আদিবার কারণটা বুঝতে পারল না, তবে প্রশ্ন করার আগেই আদি উত্তর দিল, কোন সাহসে এত ভিতরে এসেছিলি? আমি তোকে রাস্তার পাশে থাকতে বলেছিলাম, তা না করে তুই কি করলি? তোকে যেখানে নিয়ে এসেছিলাম তুই যদি সেখানে থাকতি তাহলে এত সমস্যা হতো না। চাইলেই যেখানে সেখানে যাওয়া যায় না, জানতি না? আচ্ছা, তুই যে বনের ভিতরে চলে গেলি, যদি আমি তোকে খুঁজে না পেতাম তোর কি অবস্থা হতো? কিংবা ওরা যদি আমার চেয়ে বেশি মারামারি পারতো, চোখের সামনে তোকে ছিঁড়ে খেত, আর আমার সেটা দেখতে হতো, এটাই চেয়েছিলি? আদিবা বুঝতে পারল ভুল করে ফেলেছে, তাই কোনো উত্তর দিল না। আদি আবারও বলল, আজ একবার বাসায় যাই, তারপর তোর হবে। বলে আবারও হাত ধরে হাঁটতে লাগলো। জাবালার বাসায় গিয়ে বলবেন এখন একটু আস্তে হাঁটুন প্লিজ, আমি আপনার সাথে তাল মিলাতে পারছি না।
তোর জন্য অপেক্ষা করতে থাকি, সেই ফাঁকে ছেলেগুলো এসে আবার ঝামেলা করুক, তাই না? আদিবার কিছুই বলল না, চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। আদি ড্রাইভ করছে, আদিবা পাশে বসে আছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। আদি রাগ করেছে, সন্দেহ নেই। বাসায় গিয়ে আদিবাকে মার খেতে হবে, সেটাও জানে। তাই আদিবা মনে মনে সেটারই প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ আদি ব্রেক চাপলো। গাড়ি থেকে নাম। এখানে নামবো? অন্য কোথাও নামার হলে অন্য কোথাও এই বলতাম, তাই না? আদি রেগে আছে, তাই কথা বাড়ালো না। আদিবা নেমে দাঁড়ালো। নামার সাথে সাথে আদি গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আদির কাণ্ডে অবাক হলো আদিবা। শাস্তি পাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু এভাবে? এখন সে কোথায় যাবে? এই রাস্তাটা তার চেনা নয়। তাছাড়া আসার সময় আদি তাকে জোর করে নিয়ে এসেছিল। তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। একে তো অচেনা জায়গা, তার উপর হাতে টাকাও নেই। টাকা থাকলে হয়তো রিক্সা নিয়ে বাসায় যেতে পারতো, কিন্তু এখন কি করে যাবে? কিছু ভাবতে পারছে না, শুধু কান্না পাচ্ছে। কিন্তু তাতে কার কি যায় আসে? আদি যে পরিমাণ রেগে আছে, আদিবার দিকে একবারও ঘুরে তাকায়নি, চলে গিয়েছে। আদিবার রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ পরিচিত মুখে দেখা মিলল। আদিবা, তুমি এই রাস্তায় কোথাও গিয়েছিলে? আদিবার তাকিয়ে অবাক হলো। নিলয় ভাইয়া, আপনি? একটা কাজে গ্রামে গেছিলাম, সেইখান থেকে ফিরছি। কিন্তু তুমি এই রাস্তায় কি করছো? না মানে আমি... যাই হোক, বাসায় যাবে তো নাকি? এসো, আমি ছেড়ে দিচ্ছি। না ভাইয়া, লাগবে না, আমি একাই যেতে পারবো। এইখানে কোনো যানবাহন পাবে না, সন্ধ্যা হয়ে আসছে, জায়গাটা ভালো না। তাছাড়া তোমার বাসা এখান থেকে অনেক দূরে, যেতে সময় লাগবে। চলো, আমি পৌঁছে দিচ্ছি। আদিবা উপায় না পেয়ে গাড়িতে উঠল। তবে তার বুক ধুকপুক করছে। এই মানুষটার জন্য তাকে 6 বছর ধরে শাস্তি পেতে হচ্ছে। আজ এতদিন পর কাকতালীয়ভাবে দেখা হবে, কে জানতো? কিন্তু আদি যদি কোনোভাবে এই ব্যাপারটা জানতে পারে, আদিবাকে জ্যান্ত কবর দিবে, এতে কোনো রকম সন্দেহ নেই। আদিবা যখন নিজের ভাবনায় ব্যস্ত, তখন নিলয়ের প্রশ্নে ভাবনা সেট পড়ল। তারপর বলো, কেমন আছো? ভালোই আছি ভাইয়া, আপনি? যেমন দেখতে পাচ্ছ। শুনলাম আরিয়ানের নাকি এনগেজমেন্ট হয়ে গেছে। ভাইয়া আসলে... আরে তুমি বিব্রত হচ্ছে কেন? আসলে আরিয়ান কোনোদিন আমায় ভালোবাসেনি। অনেক তো বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও বুঝেনি, তাই আর বিরক্ত করিনি। ওকে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি। তারপরেও খোঁজ তো রেখেছেন এত বছর পরে। কি করব বলো, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। আরিয়ানকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। ভাইয়া আপনি যদি আপুর সাথে একবার কথা বলতেন। এখন আর কথা বলে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। বিয়ে করছে, সুখী হোক, সেটা চাই। যাই হোক, ছাড়ো এসব। তোমার কথা বলো, কি করছো এখন? অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? ভাইয়া আমি মাধ্যমিকের পরে আর পড়াশোনা করিনি। মানে কি? কি বলছে এসব? প্রশ্নে আদিবা বিব্রত হচ্ছে। নিলয় প্রসঙ্গ বদলে বলল, তা বিয়ে কবে করছো? আরিয়ানের পর এবার তো তোমার পালা। দিন কিভাবে চলে যায়, তাই না? দেখতে দেখতে বড় হয়ে গেলে। নিলয়ের কথায় আদিবা হাসল। গাড়ি এসে থামলো রাস্তার মোড়ে। নিলয় রিক্সা দেখে দিয়ে বলল, বাসা পর্যন্ত গেলে সবাই হয়তো মাইন্ড করবে, তোমার সমস্যা হতে পারে। তাছাড়া আমি আর আরিয়ানের সামনে যেতে চাই না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাইয়া, আপনি না থাকলে আজ বিপদে পড়ে যেতাম। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? বোকা মেয়ে। আচ্ছা যাও, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাইয়া আসি তাহলে। আদিবা ফিরে আসবে, তখন নিলয় এগিয়ে এসে বেশ ইতস্ততা নিয়ে বলল, আদিবা, যদি কিছু মনে না করো, তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আসলে থাক, সমস্যা হলে দিতে হবে না। নিলয় নিজেই বিব্রত হচ্ছে দেখে আদিবা মানা করতে পারল না। দ্বিধাবোধ হলেও শেষ পর্যন্ত নাম্বারটা দিল। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলো।
আদিবা বাসায় ঢুকতে সবাই হুড়মুড়ি খেয়ে পড়ল। আদিমা রাগে গজগজ করতে করতে বললেন, কি এমন জাদু করেছিস বলতো আদিবা, যে আদি তোকে ছাড়া দু চোখে অন্ধকার দেখে অন্য কিছু যেন চোখে পড়ে না তার? আদির মায়ের কথায় অবাক হলো আদিবা। আদি যে সবার সামনে থেকে আদিবাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল, এটা কি তার চোখে পড়েনি? তারপরও কি করে আদিবাকে দোষ দিচ্ছে? শুধু যে আদির মা তা নয়, বাসার সবাই আদিবাকে কথা শোনাচ্ছে। এরা কি সত্যি মানুষ নাকি অন্য কিছু বোঝার চেষ্টা করলো আদিবা। একে তো আদি তাকে জোর করে নিয়ে গিয়েছিল, তার উপর আবার মেরেছিল। সবচেয়ে বড় কথা, রাস্তায় ফেলে চলে এসেছে। এত কিছুর পর কারোর যদি রাগ করার কথা থাকে, সেটা একমাত্র আদিবা। কোথায় সে রাগ দেখাবে? তা না, সবাই তার উপর রাগ দেখাচ্ছে। বিয়ে ভেঙেছে বলে আদিবাকে দায়ী করছে। আদিবার জন্য নাকি পাত্রপক্ষের কাছে লজ্জিত হতে হয়েছে। সবার কথা শুনে আদিবার ভীষণ রকমের রাগ হচ্ছে। ইচ্ছে করছে মুখের উপর দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পারল না। আদিমা রাগী গলায় প্রশ্ন করলেন, কোথায় মানে? উনি বাসায় আসেনি? ন্যাকামি করিস? তোকে যে 1 মিনিট চোখের আড়াল করে না, সে তোকে রেখে একা ফিরে আসবে? এটা বিশ্বাস করতে বলছিস? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি তোরা? কি অঘটন ঘটিয়েছিস? খোদা জানে ছেলেটা একা পেয়ে কিভাবে মাথা চিবিয়েছিস। আদিবার চুপ করে থাকতে পারল না। কাকিমণি, তুমি এমন ভাবে বলছো যেন আমি ভাইয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। উনি যে জোর করে আমায় নিয়ে গিয়েছিলেন, সেটা যেন তোমরা কেউ দেখতেই পাওনি। উনি আমাকে যেভাবে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেভাবেই রাস্তায় ফেলে রেখে চলে এসেছেন। তোমরা আমাকে যতটা নীচ ভাবছো, আমি এতটা নীচ এখনো নামতে পারিনি। তাছাড়া ভাইয়া আমাকে একবারেই সহ্য করতে পারে না। সেটা যদি এখনো না বুঝে থাকো, তাহলে বলবো তোমরা ইচ্ছে করেই চোখ বন্ধ করে থাকতে চাও। কথাগুলো বলে নিজের রুমে চলে আসলো আদিবা। কি ঘটেছিল বাসার কাউকে বলতে ইচ্ছে হলো না। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা 11টার ঘর ছুঁই ছুঁই করছে, কিন্তু আদি ফেরার নাম নেই। বাসার সবাই তার চিন্তায় অস্থির হয়ে উঠেছে, কারণ সবাই তাকে ফোন দিয়েও ক্লান্ত হয়ে পড়ছে। ফোন বন্ধ দেখাচ্ছে। আদি এতক্ষণ বাইরে থাকার কথা না। এবার আদিবার নিজেরও চিন্তা হচ্ছে। আদি তাকে রেখে অনেক আগে চলে এসেছিল। এতক্ষণে তার ফিরে আসার কথা, তাহলে ফিরছে না কেন? আবার কোনো ঝামেলা হয়নি তো? কি কি ঘটেছে বাসায় বললে তাকে সবাই দোষারোপ করবে, সন্দেহ নেই। বকাবকি এমনকি গায়েও হাত তুলতে পারে, কিন্তু এখন সব না বললে বিপদ হতে পারে। আচ্ছা, ভাইয়ের সাথে খারাপ কিছু ঘটেনি তো? আমার এমন লাগছে কেন? আমার তো ভাইয়ের উপর রাগ করার কথা, কিন্তু ওর কথা মনে হলেই কান্না পাচ্ছে কেন? আদিবার হাত পা কাঁপছে। সে মনে প্রাণে দোয়া করছে আদি যেন কিছু না হয়। অজান্তে চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ বাসার ল্যান্ডলাইনে কল আসলো। আদি ফোন করেছে। ফোন পেয়ে আদির বাবা বেরিয়ে গেলেন, কাউকে কিছু বললেন না। আদি ফোন করেছে শুনে আদিবার দেহে প্রাণ ফিরল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো। আদিবা এতক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিল, এবার উঠে বসলো। উঠে ঘাড় ঘোরাতে বিছানার পাশে আয়নায় প্রতিচ্ছবি ভেসে উঠল। নিজের চোখে পানি দেখে হঠাৎ করে আদিবার কেমন যেন কোথায় হারিয়ে গেল। আচ্ছা, আমি কাঁদছিলাম কেন? যে আমায় কথায় কথায় ভয় দেখায়, গায়ে হাত তুলতেও ভাবে না, যার জন্য আমার জীবনের সব এলোমেলো হয়ে গেল, পড়াশোনা ছাড়তে হলো, তার জন্য আমার খারাপ লাগবে কেন? ভাইয়া তো জানতো জায়গাটা ভালো না, তবু আমায় ফেলে চলে এসেছিল, তার জন্য আমি কাঁদছি কেন? ভেবে আদিবার মাথায় জেদ চেপে গেল। চোখ মুছে নিল। রাত 12টার দিকে আদি বাসায় ফিরল। সাথে তার বাবাও আছে। দেখে বোঝা যাচ্ছে
কিছু একটা ঘটেছে। আদির অবস্থা বিশেষ ভালো মনে হচ্ছে না। বাসার সবাই ড্রয়িং রুমে গিয়ে জড়ো হলো। আদির বাবা এসে সোফায় বসে পড়লেন। আদির মা এগিয়ে প্রশ্ন করলেন, এতক্ষণ কোথায় ছিলি? সবার সামনে থেকে আদিবাকে এভাবে নিয়ে গিয়েছিলি কেন? জবাব দে। ওকে এখনো জ্যান্ত খবর দেইনি, এই তো অনেক। আদি উত্তর দেওয়ার আগে রেহানা বেগমকে আহমেদ সাহেব থামিয়ে দিয়ে বললেন, আজে বাজে প্রশ্ন করো না রেহানা। আজে বাজে প্রশ্ন হবে কেন? আমাদের সবার কতটা নিচু হতে হলো ওর জন্য? জবাব দে আদি, কেন এমন করলি? এই প্রশ্নগুলো না করে প্রশ্ন করো তো এতক্ষণ কোথায় ছিলে? কোথায় ছিল মানে? আদির মুখের কথা নেই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি রে আদি, জবাব দে। কি জবাব দিবে? তোমার গুণধর ছেলে সারাদিন থানায় ছিল, বুঝেছো? আহমেদ সাহেবের কথাই সবাই অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো আদিবা। আদির মা এগিয়ে গিয়ে বললেন, থানায় ছিল মানে কি? কিছু নেশাখোর ছেলের সাথে ঝামেলা করেছিল, পুলিশ খবর পেয়ে ধরে নিয়ে এসেছে। দেশে ফিরেছিস দুদিনও হয়নি, নেশাখোর ছেলেদের সাথে তোর কিসের ঝামেলা আদি? কি রে, উত্তর দে। আমি ভাবতেও পারছি না, এত বছর ওর আচরণের কোনো পরিবর্তন হয়নি। আমরা ওকে মানুষ করতে পারিনি রেহানা। আহমেদ সাহেব কথাটা বলতে দেরি হলো, আদির উত্তর দিতে দেরি হলো না। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা। বাড়াবাড়ি তো হবেই, তুমি নেশা করবে আর আমি বললে সেটা বাড়াবাড়ি? তোমার মনে হচ্ছে আমি নেশাখোর? তা না হলে কাশবনে কি করেছিলে শুনি? আমি জবাব দিতে বাধ্য নই, তবে এ ঝামেলা আমার জন্য হয়নি, যার জন্য হয়েছে তাকে আমি দেখে নিব। কার জন্য হয়েছে শুনি? কার জন্য হয়েছে তার উত্তর তখনই পাবে যখন তাকে হাসপাতালে পাঠাতে পারবো। বলতে বলতে আদিবার দিকে তাকালো আদি। ভয়ে আদিবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তবুও ভালো সবার সামনে তার ব্যাপারে বলেনি। এখনো বড় মুখ করে বলতে পারছিস তুই? যা করেছি তা বলতে আমি যেমন ভয় পাই না, তেমনি যা করিনি সেটা মানতেও পারি না। মানে কি? তুই আবার কাউকে মারবি? তো তোমার কি মনে হয় যার জন্য আমাকে জেলে যেতে হলো তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আদি, তুই যদি বাড়াবাড়ি করেছিস। কেউ যদি ভালো কথা ভালোভাবে না বুঝে তাকে আমি আমার মতো করেই বোঝাবো। যাই হোক, আমাকে ছাড়িয়ে এনেছো বলে ভেবো না আমার জীবনের দখলদারি পেয়ে গিয়েছো। আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, তাই আমাকে শাসন করার চেষ্টাও করো না। যদি তোমাদের অসুবিধা হয় কালকেই চলে যাব। তাছাড়া পুলিশ আমাকে আটকে রাখতো না যদি আমার সাথে টাকা থাকতো। আশা করছি আমি কি বোঝাতে চাইছি তুমি বুঝেছো। তবুও যদি তোমার আমাকে অপরাধী মনে হয় বাবা হিসেবে শাস্তি দিতে পারো, তবে এখন না, পায়ে ব্যথা পেয়েছি, দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, তাই রুমে যাচ্ছি। তুমি মায়ের সাথে কথা বলে সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিও। আমি কি চলে যাব? তোমরা যদি না চাও আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তোমাদের বিরক্ত করার ইচ্ছা আমার নেই। আমি উপরে যাচ্ছি। আদিবা ফার্স্ট বক্সটা নিয়ে আমার রুমে আয় তো। বলেই হাঁটতে লাগলো আদি। এতক্ষণ ধরে আদিবা সবার কথা শুনছিল, কিছু বলেনি। কিন্তু আদির কথার বলার ধরন দেখে তার কেন যেন মনে হচ্ছিল আদি ঠিক নেই। হয়তো শরীর খারাপ, তাছাড়া মারামারির সময় ব্যথাও পেয়েছিল। আদি পা টানতে টানতে যেতে যেতে আবার পিছন ঘুরল। আদিবা কিছু বলেছি তোকে? কথা কানে যায়নি? আসছি ভাইয়া। আদি ঘরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আদিবা ফার্স্ট এড বক্স নিয়ে ঘরে গেল। আসবো? আদি ঘুরে একবার আদিবাকে দেখলো, কিন্তু উত্তর দিল না। আজব রাগ, আমার কথা তা না, নিজের রাগ দেখাচ্ছে। ফিসফিস করা বাদ দিয়ে ভিতরে আয় আর দরজাটা বন্ধ করে দে। দেখুন, আমি যা করেছি তার জন্য যথেষ্ট শাস্তি দিয়েছেন। আর না, দরজাটা বন্ধ করতে বলেছি, মারবো বলিনি তো। আদিবা এখন তার কথা না শুনলো মারবে, শুনলো মারবে, তাই বাধ্য হয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে গেল আদিবা। আদি হাতের ইশারায় আদিবাকে নিজের কাছে ডাকলো। কেন জানি আদিবার ভয় পেল। ভাইয়া, বাসায় কি করে ফিরলি? প্রশ্নটা শুনে আদিবার গলা শুকিয়ে গেল। তবে কি আদি জেনে গিয়েছে সে নীলের সাথে ফ্রিজে
আজ আর রক্ষা নেই। কিরে জবাব দিচ্ছিস না কেন? ও বুঝেছি, আমার উপর রাগ করেছিস তাই না? ওভাবে রাস্তায় নামিয়ে দিলাম তাই? আসলে আমি জানতাম এই ঝামেলা এত সহজে মিটবে না, পুলিশ আমাকে তাড়া করবে। তোকে পুলিশি ঝামেলায় ফেলতে চাইনি, তাই নিরাপদ দূরত্বে এসে তোকে নামিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। রাগ করিস না প্লিজ। ভাইয়া তুমি? বাহ, কত বছর পর তোর মুখে তুমি ডাক শুনলাম। আমি তোকে রাস্তায় ছেড়ে দিব এটা তুই ভাবলি কি করে? সে যাই হোক, আমি তো ফয়সালকে বলেছিলাম তোকে পিক করতে, কিন্তু ও বলল তোকে নাকি পাইনি। জানিস, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম না জানি কি হয়েছে তোর সাথে। পরে ভাবলাম হয়তো বাসায় ফিরে এসেছিস। ভাইয়া আমায় পুলিশ কেসে জড়াতে চায়নি জন্য আমাকে নামিয়ে দিয়েছিল, আর আমি ওকে কত কিছু ভেবেছি। সত্যি ভাইয়া আমার এত কথা ভাবে? তবে কি সবার কথাই ঠিক ও সত্যি আমায় ভালোবাসে? হয়তো সত্যিই বাসে, কিন্তু ভাইয়া যদি জানতে পারতো আমি আজ নিলয় ভাইয়ের সাথে বাসায় ফিরেছি তাহলে কি হবে? ও কি মেনে নিতে পারবে ব্যাপারটা? কেন মনে হচ্ছে আমার জীবনে ঝড় আসতে চলেছে? আদি নিচে বলে এসেছে আদিবাকে হাসপাতালে পাঠাবে, কিন্তু এখন তা না করে আদিবার সাথে এত ভালো করে কথা বলা কারণটা আদিবা মাথায় ঢুকছে না। আদিবা উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে চুপ থাকতে দেখে আদি আবার প্রশ্ন করলো, কিরে উত্তর দিচ্ছিস না কেন? কি করে বাসায় ফিরলি বল? আদি কথা বলছে আর প্যান্ট নিচের দিক থেকে ভাঁজ করতে করতে উপরে তুলছে। আদিবা এবারও উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু আদি প্যান্টের ভাঁজ একটু উপরে তুলতে আদিবা আটকে উঠল। আদির পা থেকে রক্ত পড়ছে। আদিবা তাড়াতাড়ি দৌড়ে এসে আদির পায়ের কাছে বসে আমতা আমতা করে প্রশ্ন করলো, ভাইয়া? আদি হয়তো বুঝতে পেরেছে আদিবার রক্ত দেখে ভয় পেয়েছে, কিন্তু সে আদিবার অবস্থাকে গুরুত্ব না দিয়ে সহসা জবাব দিল, ব্যান্ডেজটা করে দে তো আদিবা, করার মতো এনার্জি পাচ্ছি না। আদি কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন কিছুই হয়নি, অথচ হাঁটুর নিচে দগদগে ক্ষত, এখনো রক্ত ঝরছে মনে হচ্ছে। এই অবস্থা তো এত শান্ত থাকা যায়? আদি কথাটা বলেই বিছানায় গা এলিয়ে দিল। পা দুটি বাইরের দিকে ঝুলিয়েছে। এবার হাঁটুর নিচে দগদগে ক্ষতটা আরো স্পর্শ হয়ে ভেসে উঠছে। পুরো জায়গাটা রক্তে লাল হয়ে আছে। দেখেই চোখ কপালে উঠে গেল আদিবার। এতটা ব্যথা পেয়ে সে হয়তো এতক্ষণে হাসপাতালে থাকতো। আদি কি করে সহ্য করছে তার মাথায় ঢুকছে না। কেন যেন আদিবার খুব কান্না পাচ্ছে। যদিও কান্নাটা করার কথা আদি, কিন্তু সে শান্ত হয়ে শুয়ে আছে। উল্টো আদিবা কান্না জুড়েছে। আদিবার কান্না চাপার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে নিজেকে ধরে রাখতে পারছে না, হাউমাউ করে কাঁদছে। আদিবার কান্নার শব্দ শুনে আদি পুরো বোকা বনে গেল, কারণ সে আদিবার কান্নার কারণ বুঝতে পারছে না। তাই তাড়াতাড়ি উঠে বসলো। তীক্ষ্ণ চোখে আদিবার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? কান্না জুড়েছিস কেন? আমি তো তোকে মারিনি, এমনকি বকাও দেইনি, তাহলে কাঁদছিস কেন? আদিবা উত্তর দিল না। সে এক মনে কেঁদেই চলেছে। আরে যন্ত্রণা বলবি তো, কি হয়েছে, কাঁদছিস কেন? ভাইয়া? আগে কান্না থামা, তারপর বল কি হয়েছে। কান্না থামাতে বললাম না? ভাইয়া এতটা কি করে কাটলো? চোখ মুছতে মুছতে প্রশ্ন করলো আদিবা। ঢং করিস আমার সাথে? জানিস না কিভাবে কেটেছে? আমার জন্যই এত কিছু হয়েছে তাই না? এনেছিলাম ব্যান্ডেজটা করে দিতে, তা না করে ঢং শুরু করেছিস। চোখের সামনে থেকে দূর হয় ইডিয়েট। লাগবে না তোর ব্যান্ডেজ করা। এটা বাসায় ব্যান্ডেজ করার মতো ব্যথা? এখনই হাসপাতালে চলো। আমাকে তো পাগলা কুকুরে কামড়িয়েছে, হাসপাতালে যাব। বক্সটা দে। বলেই আদি নিজেই ব্যান্ডেজ করতে শুরু করলো। আদিবা বসে বসে দেখছে আর কাঁদছে। আজব তো, ইডিয়েটের মতো আর কত কাঁদবি? এবার তো পানি শূন্যতা দেখা দিবে, চুপ কর। আপনি কি পাথর দিয়ে তৈরি? আপনার ব্যথা লাগছে না? না লাগছে না। আমার কিসে ব্যথা লাগে সেটা যদি তুই বুঝতি
তাহলে তো কাজই হতো। যাই হোক, জীবনেও তো কোনো কাজ করতে পারলি না। এখন যা, বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা কর। শরীর ভালো লাগছে না, ঘুমাবো। আদিবার কিছুই বলল না, চুপচাপ বাইরে এসে খাবারের জোগাড় করতে লাগলো। আদিমা দেখছেন, কিন্তু কিছু বলতে পারছেন না, কারণ আদি স্পষ্ট জানিয়ে দিয়েছে সে এখানে থাকবে না। এখন কিছু বললে হয়তো এখনই চলে যাবে। আদিবা খাবার নিয়ে ঘরে গিয়ে দেখলো ঘর ফাঁকা, আদি সেখানে নেই। ভাইয়া, ভাইয়া। আদিবা দুবার ডাকতে আদি ওয়াশরুম থেকে জবাব দিল, শাওয়ার নিচ্ছি, একটু অপেক্ষা করে আসছি। আদিবা টেবিলে খাবার রেখে বিছানায় বসলো। কিছুক্ষণের মধ্যে আদি আসলো, খালি গা, পরনে হালকা ব্রাউন কালারের 3/4, গলায় ঝুলছে সাদা টাওয়ার। কপালের উপরে ছড়িয়ে থাকা এলোমেলো চুল থেকে টুকটাক পানি ঝরছে। আদিবা নিজেই অজান্তে হা হয়ে তাকিয়ে আছে আদির দিকে। আদি ব্যাপারটা বুঝো আদিবাকে বিব্রত করার জন্য বলল, হা করে কি দেখছিস? বড় ভাইকে দেখতে লজ্জা করে না? আদিবা এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, কারণ সে লজ্জা পেয়েছে, ভীষণ রকমের লজ্জা। মুখটা ইতিমধ্যে লাল হয়ে গেছে। আদিবার অবস্থা দেখে আদির খুব হাসি পেল। সে উচ্চ স্বরে হেসে ফেলল। আদিবার এবার এদিক ওদিক না তাকিয়ে এক দৌড়ে সোজা নিজের ঘরে চলে গেল। রাত বাড়ছে, কিন্তু আজ ঘুমকে কিছুতেই বসে আনতে পারছে না আদিবা। বারবার আদির জন্য দুশ্চিন্তা হচ্ছে। ভাইয়া কি ঘুমিয়েছে? ওর পায়ে ব্যথা করছে না তো? একবার কি গিয়ে দেখে আসবো? যেই ভাবনা সেই কাজ। আদিবা উঠে বসলো, কিন্তু চারিদিকে চোখ বুলিয়ে দেখলো রুম পুরো অন্ধকার। বিদ্যুৎ নেই, তাই কোথাও কোনো আলোর রেখা নেই। কিন্তু তাতে কি, আদিবা এখন আদির কাছে যেতে ইচ্ছে করছে। অন্ধকারে হাতড়ে হাতড়ে গিয়ে দাঁড়ালো আদির ঘরের সামনে, আর দরজাটা শব্দহীনভাবে খোলার চেষ্টা করলো। পা টিপে টিপে ঘরে ঢুকলো। আদি মুখ ঘুরিয়ে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। সত্যি কি উনি ঘুমাচ্ছে, নাকি শরীর বেশি খারাপ লাগছে? জ্বর আসেনি তো? আদিবার ইচ্ছে হলো একবার ছুঁয়ে পরখ করতে। আদিকে এমন নিথর হয়ে পড়ে থাকতে দেখে আদিবার মনটা খারাপ হয়ে গেল। সুস্থ অবস্থায় তো সারাদিন আদিবাকে শাস্তি দিয়ে কুল পায় না, তবুও আদিবার খারাপ লাগছে। আচ্ছা, আপনার শাস্তির ঝুড়ি কি কোনোদিন শেষ হবে না? এ কেমন ভালোবাসা? আদিবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতেই আদি খপ করে আদিবার হাত ধরল। অন্ধকারে হঠাৎ এমন কাণ্ডে ভয়ে চমকে উঠল আদিবা। চিৎকার দিতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ পায়নি। তার আগে আদি তাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। এটা আদি বুঝতে পেরে দেহে প্রাণ এলো। আদির বুকে মুখ গুজে নিজেকে সামলাতে চাইলো। সাথে সাথে আদি বলে উঠল, 2 দিনে অভ্যস্ত হয়ে গেলি? আদিবা প্রশ্নের মানেটা বুঝলো না, তাই মুখ তুলে প্রশ্ন করলো, মানে? এবার আদিও উঠে বসলো। মানে 2 দিন আমার সাথে ঘুমিয়ে অভ্যস্ত হয়ে গেছিস, তাই নিজেই ছুটে এসেছিস? এতটাই অভ্যস্ত হয়েছিস যে একটা ছেলে গায়ে হাত দিলেও অস্বস্তি হয় নাকি সুন্দর বুকের উপর শুয়ে থাকতে পারিস? আপনি এসব কি বলছেন? যা সত্যি তাই তো বলছি। আদিবার এখন কি উত্তর দেওয়া উচিত সে জানে না। আদি কি তাকে অপমান করছে কিনা সেটাও বুঝতে পারছে না। শুধু জানে এই পরিস্থিতিটা তার খারাপ লাগছে। আমতা আমতা করে জবাব দিল, আপনি ভুল বুঝছেন, আপনার শরীর খারাপ তাই দেখতে এসেছিলাম। আদিবা, তুই কি জানিস তুই আমার প্রেমে পড়ে যাচ্ছিস? আপনি এসব কি বলছেন? আদি আবারও শান্ত গলায় জবাব দিল, এই ভুলটা করিস না, নিজেকে সামলা। এইভাবে নিজেকে বিলিয়ে দিস না। আমি ছেলে মানুষ, মেয়েদের সাথে ফুর্তি করতে আমার ইচ্ছা হতেই পারে, কিন্তু তোকে সেটা মানায় না।
যদিও আদিবাকে অপমানের উদ্দেশ্যে কথাগুলো বলছিল, কিন্তু কথাগুলো আদিবার মাথা কিবা মনে কোনো জায়গায় স্থান নিতে পারল না। পারবেই বা কি করে? আমি নতুন করে আপনার প্রেমে পড়বো কি করে ভাইয়া? কথায় আছে দৃষ্টিসীমার বাইরে থেকেও যদি কোনো ছেলে একটা মেয়ের কথা ভাবে, সেই মেয়ে তা বুঝতে পারে। আর আপনাকে এত কাছে রেখে আমি বুঝবো না? আপনি আমার জীবনের প্রথম ছেলে যে আমার সবটা কেড়ে নিয়েছিলেন, যার কাছে থেকে নিজেকে আর ফিরিয়ে আনতে পারিনি, যাকে ছোটকালেই জয় করে নিয়েছিলেন, সে এখন নতুন করে প্রেমে পড়বে কি করে? আপনি যেমন ছোট থেকেই আমাকে ভালোবাসেন, ইচ্ছে করে হোক বা অনিচ্ছায় আপনার ভালোবাসার প্রেমে পড়েছিলাম আমিও। যে ভালোবাসার বেড়াজাল থেকে আজও বের হতে পারিনি। কিন্তু আপনার ভালোবাসা যে বড্ড বেপরোয়া, এমন বেপরোয়া ভালোবাসা কে চায়? আমি কি এতই খারাপ? আমাকে কি একটু ভালোভাবে ভালোবাসা যায় না? আপনাকে ভালোবাসার কথা বলার সাহস আমার নেই, কোনোদিন হবেও না। কিন্তু আপনার প্রতি আমার অনুরাগের পরিমাণ যদি আপনি জানতেন, তবে হয়তো 6টা বছর এভাবে আমাকে কষ্ট দিতে পারতেন না। এই 6 বছরের প্রতিটা মুহূর্ত আমি কিভাবে পার করেছি যদি জানতেন। বসে বসে নিজের মনেই কথা বলছিল আদিবা। আদি আগেই উঠে গিয়েছিল। সে চোখে মুখে পানি দিয়ে এসে দরজা বন্ধ করে দিল। দরজা লাগানোর শব্দে ঘোর কাটলো। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আমি এখন যাই ভাইয়া। কোথায়? কোথায় মানে? নিজের রুমে যাব। তাহলে এসেছিলি কেন? মানে আসলে আপনার শরীর ঠিক আছে কিনা তাই দেখতে এসেছিলাম। এ তো দেখি ভূতের মুখে রাম নাম হয়ে গেল। তুই আমার কথা ভাবছিস, বিষয়টা অবিশ্বাস্য। এমন ভাবে বলছেন যেন আমি কোনোদিন আপনার কথা ভাবিনি। ভাবতি নাকি? আপনি এত বেঈমান হয়েছেন জানাই ছিল না। ছোটবেলায় আপনার জ্বর হলে সারা রাত বসে জলপট্টি দিতাম, আপনার সব কাজ করে দিতাম, খাইয়ে দিতাম, সব ভুলে গেছেন? ওরে কি গুণবতী লক্ষ্মী মেয়েটা, এমনভাবে বলছে যেন নিজের ইচ্ছেই আমার সাথে সেবা করতো। থাপড়াইতে থাপড়াইতে রাজি করাতাম, ভুলে গেছি। সে যাই হোক, যে কারণেই হোক, সেবা তো করতাম। ইচ্ছে করে কোনোদিন করিসনি? মায়ের খাওয়ার ভয় করতে, তাছাড়া না করে যাবি কোথায়? আমার যখন যা দরকার সেটা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করে জানি। বলতে বলতে আদি এসে বিছানায় গা ছোয়ালো। আদিবার সাথে সাথে উঠে উল্টো ঘুরে হাঁটা দিল, কিন্তু সফল হতে পারল না। আদি তাকে হ্যাচকা টানে নিজের কাছে বসিয়ে দিল। কি করছেন? ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি বলে মনে হচ্ছে? হেয়ালি করবেন না প্লিজ। নিজে উল্টাপাল্টা কাজকর্ম করবেন, তারপর বলবেন আমার চরিত্র খারাপ। যা খারাপ তা ভালো বলতে যাব কেন? ঠিক আছে, আমার চরিত্র ভালো না, কিন্তু আপনার চরিত্র তো ভালো। আপনার বিয়ের আগে একটা মেয়ের সাথে এমন করেন কি করে? আমি কখন বললাম আমার চরিত্র ভালো? আমি ছোট থেকেই তোকে অন্য চোখে দেখি, এখন তো আর কথাই নেই। তোর প্রতি আমার গভীর আসক্তি রয়েছে। আপনার কি মুখে কিছুই আটকায় না? লজ্জা বলতে কিছু নেই? নিজেই নিজেকে কি করে এত নিচে নামাচ্ছেন? সত্যি বলতে মুখে আটকানো উচিত না, সত্যি অপ্রিয় হলেও সত্যি। তোর দিকে তাকালাম এক দৃষ্টিতে আর বললাম দেখি বোনের চোখে, তাহলে বোন নামক পবিত্র সম্পর্কটাকে অপমান করা হলো না? বুঝতেই যখন পারছেন আপনি যে দৃষ্টিতে তাকাচ্ছেন সেটা অপবিত্র, তাহলে তাকান কেন? অন্ধ হয়ে যেতে বলছিস? একটু ভালো হতে বলেছি। ভালো হলে অ্যাওয়ার্ড দিবি? আপনার সাথে কথা বলে লাভ নেই, হাতটা ছাড়ুন, তা না হলে আমি কিন্তু চেঁচাবো। গতকাল দাগটা গলায় না করে ঠোঁটে করা উচিত ছিল, তাই না? তাহলে আমাকে হুমকি দেওয়ার আগে ঠোঁট দুটি কাঁপতো। মানে কি? গত রাতের কথা মনে করার চেষ্টা কর, তাহলেই বুঝতে পারবি। বলতে বলতে আদিবার হাত আগলা করে দিয়ে মুচকি হাসলো আদি। আদি কি বোঝাতে চেয়েছে আদিবা বুঝতে পেরেছে, তাই আদির বাঁকা হাসিতে তার গা জ্বলে উঠল আদিবার। আর একবার যদি আমার দিকে খারাপ নজরে তাকান, একেবারে চোখ গেলে দিব বলে দিলাম। বলেই আদিবা এক ছুটে চলে। আদিবার কাণ্ডে আদি উচ্চস্বরে হেসে উঠল। সকালে আদিবার রান্নাঘরে জোগাড় করে টেবিলে খাবার দিচ্ছিল। তখনই আদিবার মা সেখানে আসলেন।
বেশ ইতস্ততা নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি দেখে আদিবাকে বলল, কিছু বলবে? আদিবা, তোর সাথে কিছু কথা ছিল। বলো, দরকার ছাড়া আমার পাশে এসে দাঁড়ানোর কথা না, সেটা তো আমি আগে থেকেই জানি। তুই সবসময় এভাবে কথা বলিস কেন? গত 6 বছরে তুমি কখনো আমার সাথে ভালো করে কথা বলেছো বলে আমার মনে পড়ছে না, তাই আজ একটু অবাক হয়েছি। আসলে আমি মানুষ, তাই গিরগিটির মতো রং পাল্টাতে পারিনি। বুঝেছি, তুই আমার সাথে কথা বলতে চাস না, তাই এমন তেরা ব্যাক কথা বলিস। বলের আগে গজগজ করে চলে যেতে চাইলেন শাহানা বেগম। পেছন থেকে আদিবা শান্ত কণ্ঠে বলল, ভাইয়ার ব্যাপারে কিছু বলতে চেয়েছিলে তাই না? তুই কি করে জানলি? স্বার্থ ছাড়া আমার সাথে কথা বলবে না জানি, আর আমার কাছে স্বার্থ রক্ষার মতো কিছু নেই, তাই কথাটা ভাইয়াকে নিয়েই সিম্পল হিসেব। যাই হোক, কি বলতে চেয়েছিলে বলো। তুই তো জানিস তোর চাচা চাচি তোকে পছন্দ করে না, তাই। নিজের মায় পছন্দ করে, চাচা চাচি তো পরের বিষয়, এটা বলার মতো কোনো বিষয় না। এটা আমি 6 বছর আগে থেকেই জানি। ভনিতা না করে যা বলার সরাসরি বলো। ওরা আদির বিয়ে দিতে চায়। অসুবিধা কোথায়? দেখ, আদি তো বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর পাগলামি এখনো যায়নি। তোর সাথে যা করে তা দেখলে কোনো মেয়ে বিয়েতে রাজি হবে? উনি যা করেন তাতে আমার কোনো হাত আছে? আমি সারাদিন পায়ে ধরে বসে থাকলেও উনি নিজের জায়গা থেকে এক চুলও নড়বে না। সমস্যাটা সেখানেই, কিন্তু তোর কাকিমণি ভাবছে তুই আদিকে হাত করতে চাইছিস। তো এখন আমার কি করণীয়? তুই মানে? আমতা আমতা করছো কেন? মনে হচ্ছে যেন তুমি আমাকে নিয়ে কত ভাবো। আমি কষ্ট পাবো জন্য বলতে পারছো না। আদিবা, চল আমরা গ্রামে চলে যাই, আমাদের নিজেদের বাড়িতে। অন্যের সংসারে আগুন লাগিয়ে লাভ কি বল? আদিবা ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে মায়ের দিকে একবার দেখলো, তারপর লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, এই নিয়ে এত ভাবার কিছু নেই। আমি আজকেই চলে যাব। তবে তোমার আর সাদিয়ার যাওয়ার দরকার নেই। তোমার চিকিৎসা চলছে, সাদিয়ার ভার্সিটি আছে। সমস্যা যেহেতু আমাকে নিয়ে, আমি চলে গেলেই সমাধান হয়ে যাবে। আদিবার কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেল। সবার অবহেলা পেতে পেতে এখন আর কোনো কষ্টই তাকে ছুঁতে পারে না। শাহানা বেগম অসহায় চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। তার হাত পা বাঁধা, কিছুই করার নেই। আদিবাকে তার চাচি একদমই মানতে পারছেন না, তাই এটাই ভালো সিদ্ধান্ত বলে মনে করছেন। সকাল 10টায় টেবিলে খাবার দেওয়া হলো। আদিবা বাদে সবাই খেতে বসেছে। আদিও এসেছে। আদিবা রান্নাঘরে দুপুরে রান্না করছে, পাশাপাশি খাবার এগিয়ে দিচ্ছে। রান্নাঘর খাবারের টেবিল পাশাপাশি হওয়ায় সে একবার রান্নাঘরে যাচ্ছে, আবার ফিরে এসে সবাইকে খাবার দিচ্ছে। দেখছে কার কি লাগবে। আদি টেবিলে বসেছে ঠিকই, কিন্তু এখনো খাওয়া শুরু করেনি। সে আদিবার কার্যকলাপ দেখছে। আদিবা এগিয়ে এসে আদির প্লেটে 2টো রুটি আর ভাজি দিয়ে এগিয়ে যেতে চাইলো। সাথে সাথে আদি বলে উঠল, এই দাদা। আদিবা ব্যস্ত গলায় বলল, কিছু রাখবে ভাইয়া? মাংস দেব? না, তুই এখনো পর্যন্ত ঠিক কতবার রান্নাঘরে গিয়েছিস আর এসেছিস? মানে? আমি টেবিলে এসেছি 5 মিনিটও হয়নি, তার মধ্যে 6 বার রান্নাঘরে গিয়েছিস আবার এসেছিস, এর কারণ কি? ভাইয়া দুপুরে রান্না বসিয়েছি তাই। তাই তোর খাবার দরকার নেই, তাই তো? মানে বুঝলাম না। সবাই খেতে বসেছে, তুই বসিসনি কেন? আমি সবাইকে খাইয়ে তারপর খাই। ও, ভুলেই গিয়েছিলাম, এটা আমাদের দেশের কালচার, তাই না? ঠিক আছে যা, তবে মৌমাছির মতো ছোটাছুটি করবি না, দেখতে বিরক্ত লাগছে। তোর দৌড়াদৌড়ি দেখে নিজেই হাঁপিয়ে উঠেছি। আদির কথায় আদিবা বুঝিনি, তাই চুপচাপ রান্নাঘরে চলে গেল। তবে এবার আর ফিরে আসেনি, রান্নাঘরেই রয়ে গেল। আদিও খাওয়া শুরু করছে। খেতে খেতে আদি বলল, মা কি যেন বলবে বলছিলে? না, কিছু না বাবা। আমি বাঘ কিংবা ভাল্লুক নই মা, তোমার গর্ভের সন্তান। তাই
আমাকে ভয় পাওয়াটা হাস্যকর। যা বলার আছে বলে ফেলো। না আসলে আদি বলছিলাম কি, কি বলছিলে সরাসরি বলো। গত কয়েকটা ছবি দিয়ে গিয়েছিল। আমার বিয়ের জন্য পাত্রী? হ্যাঁ মানে আসলে আমতা আমতা করছো কেন? এখানে তো কাল অসুবিধা দেখছি না। ছবিগুলো কোথায় দেখি? আদির মা তাড়াতাড়ি অরিনকে বলল ছবিগুলো নিয়ে আসতে। অরিন এক ছোটে গিয়ে ছবিগুলো নিয়ে এসে আদিকে দিল। আদি প্লেটের পাশে সবগুলো ছবি রেখে এক হাতে খাচ্ছে, অন্য হাতে উল্টে পাল্টে একটার পর একটা ছবি দেখছে। টেবিলে পিনপতন নীরবতা, কেউ খাচ্ছে না, সবাই আদির দিকে তাকিয়ে আছে। আদিও খুব মনোযোগ দিয়ে ছবি দেখছে। আদি এত সহজে রাজি হবে এটা যেন সবার কাছে অবাক লাগছে। হঠাৎ সকল নীরবতা ভেঙে আদি গলা ছাড়লো। আদিবা, এ আদিবা, একবার এদিকে আয় তো। আদিবা ছুটতে ছুটতে আসলো। কিছু লাগবে ভাইয়া? ওদিকটা এগিয়ে দাঁড়াতো। মানে? আদি চোখ তুলে তাকালো। আদির চেহারা দেখে আদিবা রীতিমতো ভয় পেল। আদি নাক মুখ লাল হয়ে আছে, কপালের মাঝ বরাবর ফুলে ওঠা রগ প্রমাণ করছে সে রেগে আছে। আদি যখন প্রচন্ড রেগে যায় তার চেহারা বদলে যায়। আদিবা আদির এই চেহারার সাথে পরিচিত, সে ভালো করেই জানে এখন একটু এদিক থেকে ওদিক হলে ভয়াবহ কাণ্ড ঘটে যেতে পারে। যদিও সে আদির রাগের কারণ জানে না, তবুও কথা না বাড়িয়ে আদি দেখানো জায়গায় গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আদি বলল, পিছনে ঘুরতে একবার। আদিবা বোকা বোকা মুখ করে সবার দিকে তাকালো আর দেখলো টেবিলে বসা সবারই একই দশা। সবাই অবাকের সাথে ভয় মেশানোর চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদিবা ঘুরছে না দেখে আদি ধমকে বলল, একটা কথা কতবার বলতে হবে তোকে? কি বললাম কথা কানে যায়নি? মার না খেলে তো শান্তি হয় না, তাই না? আদির ধমকে আদিবা তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো। আদি এবার ঠান্ডা গলায় বলল, অরিন গিয়ে আদিবার চুলটা খুলে দে তো। অরিন ভ্যাবাচাকা মুখ করে তাকালো আদির দিকে। আদিবাও এদিকে ফিরে তাকালো। সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, তোকে ঘুরতে বলেছি আমি। আদির ধমকে আদিবা ভয় পেয়ে সে ঘুরে দাঁড়ালো, কিন্তু তার মাথায় কিছুই ঢুকছে না। আদি কি করতে চাইছে? অরিন, তোকেও কি এক কথা বারবার বলতে হয়? অরিন তাড়াতাড়ি উঠে গিয়ে আদিবার চুল খুলে দিল। মুহূর্তেই ঘন কালো চুল তত্তর করে কোমর ছড়িয়ে পড়ল। আদি একটু দেখে বলল, আর লম্বা হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট হাঁটু সমান। যাই হোক, তুই আমাদের বাসায় রান্না করিস মানে সব ধরনের রান্নাই পারিস, তাই না? আদিবা আদির ব্যবহারে অবাকের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে ইতিমধ্যে। বাসার সবার অবস্থা একই। আদি খাবার ছেড়ে উঠে ঘটকের দেয়া ছবিগুলো হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আদিবা, এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আয় তো, মাথা ধরেছে খুব। বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আদিবা অবাক চোখে তাকিয়ে রইল, সাথে আদির মা সহ অন্যরা। ছেলে কি করলো আর কি বোঝাতে চাইলো কারোর মাথায় পুরোপুরি ঢোকে নিয়ে ঠিকই আদিবাকে হবু বউ হিসেবে ইঙ্গিত করলো আর সবাইকে বউ দেখিয়ে গেল। যদি তাই হবে তাহলে ঘটকের দেওয়া অন্য মেয়েদের ছবিগুলো সাথে নিয়ে গেল কেন?